দেখো তাহলে অঙ্কগুলো এবার সুন্দর করে দেখার চেষ্টা করো, সলিউশন করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা কে কে এক্স, মাই গড, এই মাত্রা কে কে এক্স ধরে করেছে আর কে কে এক্স ধরে করেনি, না কে কে আর কেউ করোইনি, এক্স ধরে করোনি, ভেরি গুড। চলো দেখো, এক্স না ধরে আগে দেখা যায় অপশন টেস্ট হতে পারে, এক্স না ধরে আর অপশন টেস্ট করে তাদের আগে আমি অঙ্ক করে দেখাবো আজকে, অসম্ভব। দেখা যাক। দেখো এই অঙ্কটা আমার প্রত্যেকটা না, এইটা বলছে শিবম মনীষের থেকে 4 বছরের বড়, এটা মাথায় রাখতে হবে। অলওয়েজ কত বছরের বড় থাকবে, তার মানে 4 বছরের বড়। 6 বছর পর তাদের যা মোট বয়স হবে তাদের বর্তমান মোট বয়সের 4/3, মানে বর্তমান মোট বয়সের 4/3 মানে কি, নিশ্চয়ই বর্তমানে হচ্ছে 3, আর 6 বছর পরে বাড়বে না কমবে, 4। তাহলে দেখো আমাদের ডিফারেন্স কত দেখতে পাচ্ছি, বর্তমান আর 6 বছর পরে ডিফারেন্স 1, অঙ্কে বলছে সেটা কত, 4। কত গুণ বেশি, অ্যাকচুয়ালি কত কত, 6। তাহলে 3 মানে কত হবে, 3 মানে কত হবে। আচ্ছা, এবার একটা সিম্পল লজিক এখানে তোমাকে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখবো দেখে নাও। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে একজনের 6 বছর, দুইজনের কত বছর, এটা কিন্তু একটু মাথায়, 12 বছর। এই জায়গাটা যা বুঝতে পারলে হবে না, 6 বছর পরে তাদের যা মোট বয়স, কারণ এখানে কি রয়েছে, মোট বয়স, তাহলে মোট বয়স হবে তাদের বর্তমান মোট বয়সের এত গুণ। ঠিক আছে, এটা কি কে বুঝতে পারছো, আর বুঝতে পারলে আমি অঙ্ক একবারে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কিন্তু, হ্যাঁ তাহলে 12 হয়ে যাবে, ঠিক আছে। 1 সমান সমান 12 করে দেবা, তাহলে কত হবে, 3 12 36 হয়ে গেল, আর একটা 4 12 48 হয়ে গেল। ঠিক আছে, কে কে বুঝতে পারলে না, বুঝতে পাওনি, দেখো ক্লিয়ার করে রাখবো। শিবম মনীষের থেকে 4 বছরের বড়, কত বছরের বড় বলছে, 4 বছরের বড়, ভেরি গুড। 6 বছর পর তাদের যা মোট বয়স হবে তাদের বর্তমান মোট বয়সের এত গুণ। এখানে কত মোট বয়সের কথা বলছে, কি বলছে, মোট বয়সের কথা। তাহলে এখন মোট বয়স 3, পরে মোট বয়স কত, 4। ঠিক আছে, তাহলে এইটা বর্তমানে 3 আর পরে 4 আমরা ধরে নিচ্ছি, কিন্তু অঙ্কে বলছে 6 বছর পর, তাহলে মোট বছর, মোট কত বছর হবে, 6 বছর পর মানে মোট ডিফারেন্স কত হবে, বুঝতে পারছো কি বলতে চাইছি। 6 বছর পর মানে কি, বর্তমান থেকে এটা মোট দুইজনের মোট, আর এটাও দুইজনের মোট, তাহলে এই যে ডিফারেন্সটা আসবে 6 6 করে আসবে, টোটাল কত আসবে ডিফারেন্স, 12, এটাই বোঝাতে চাইছি। এক মানেই তাহলে 12 হয়ে যাবে কিন্তু, তাহলে 3 12 36, 4 12 48, তাহলে এই বর্তমানে ওদের বয়সের যোগফল পেয়ে গেলে, তাহলে বর্তমানে ওদের বয়সের যোগফল কত, 36। বর্তমানে 48 না পাগল, এই 6 বছর পর 48। এইবার এইবার দেখো 36কে এমন দুটো ভাগে ভাগ করো যে তাদের 4-এর ডিফারেন্স, 4 ডিফারেন্স, তো একবারে মাথায় চলে আসে না, 20 আর 16, 20 আর 16। তাহলে শিবম মনীষের থেকে 4 বছরের বড়, তাহলে মনীষ কিন্তু ছোট, তাহলে মনীষের বয়স কত এলো, 16 এলো, অপশন। কিন্তু মুখে মুখেও করা যেত অঙ্কটা, বা সেটাও করতে পারো, সেটাও করতে পারো, নো টেনশন, সেটা করলেও হয়ে যায়। ঠিক আছে, ওই একই বিষয়। এবার দেখো, এক্স ধরে যদি আমরা করতাম তখন কি করতে হতো, মনীষের বয়স এক্স বর্তমানে, তাহলে বড় মনীষ, শিবম কিন্তু বড়, তাহলে শিবমের বয়স কত, x+4। ওকে, অঙ্কে কি বলছে 6 বছর পরে তাদের যা মোট বয়স হবে, তাহলে 6 বছর পরে এর মোট বয়স কত হবে, 6+x। মনীষের, এটা কিন্তু মনীষ, মনীষ 6+x হবে। হুম, আর এইদিকে এ কত হবে, এটা কত হয়ে যাবে, 6 4 10, তাই তো, 10 হবে, এটা কত হবে, 6 বছর পর তাদের যা মোট বয়স হবে, তাহলে তাহলে দেখো 6 বছর পর মোট বয়স হবে কত তাহলে এদের, দেখো সিম্পল লজিক বুঝতে হবে এবার।
6 বছর পরে মোট বয়স কত হচ্ছে? তাহলে দেখো বর্তমানে ওদের মোট বয়স কত হচ্ছে? তাহলে 6 বছর পরে তাদের যা মোট বয়স হবে তাদের মোট বর্তমান মোট বয়সের এত। তাহলে তাহলে তাদের বর্তমান বয়স কি হবে? তাদের বর্তমান বয়স হচ্ছে 2x+4, এটা হচ্ছে বর্তমান বয়সের মোট। ঠিক আছে, বললাম। এবার বলছে 6 বছর পর, 6 বছর পর কত হবে? তাহলে এর সঙ্গেও 6 অ্যাড হবে, এর সঙ্গেও 6 অ্যাড হবে, তাহলে কত হয়ে যাবে টোটাল? টোটাল কত হবে? 2x+16 হয়ে যাবে, যোগ করে 6 বছর যোগ করে। এটা আসলো কি? এবার বলছে এটা কি হবে? এটা বলছে কি 6 বছর পর তাদের যা হবে 4/3 সমান, বর্তমানে 4/3 সমান। তাহলে বর্তমানে 4/3 করে দাও। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দাও। যে 4 দিয়ে 8x প্লাস 4×4=16 ইকুয়ালস টু এখানে 3×2=6x প্লাস 3×16=48 একবারে করব। ঠিক আছে, তাহলে 8x থেকে 6x বাদ দিলে 2x ইকুয়াল টু 48 থেকে 16 বাদ দিলে কত হয়? 32। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? 16। তাহলে মনীষের বয়স কিন্তু পেয়ে গেলে, কারণ মনীষের বয়সে কিন্তু x ধরেছিলাম অপশনে। কিন্তু অঙ্কটা এক্স না ধরে এইভাবে করলে কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল বুঝতে পারছিলে যে কতটা তাড়াতাড়ি চলে আসছিল। এবার যারা বুঝতে পারছো না এই যে ডিফারেন্সটা 6 বছরের জায়গায় কেন আমি কি করছি, কেন আমি 12 ধরছি, কারণ এটা কিন্তু মোট, এটাও কিন্তু মোট। তাহলে এটা যদি মোট হয় তাহলে ডিফারেন্সটাও তো মোট ডিফারেন্স বের করতে হবে। তাহলে মোট ডিফারেন্স তখন 12 হয়ে যাবে না? বুঝতে পারছি কি বলতে চাইছি? এই জন্য 12, এটাও মাথায় রাখবে তো। নেক্সট দেখে নাও। একটি ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় বয়স 27 বছর, যদি দলে আরো 2 জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত, এটা তোমরা ওই ডেভিয়েশন মেথডে করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। তো 11 জনে কত? 27। এবার দেখো 2 জন যখন আসছে তখন গড় হয়ে যাচ্ছে 26, তাহলে পার্থক্য কত? 1। তাহলে 13 জনের 1 পার্থক্য মানে কত? 13। দেখো 1 পার্থক্য মানে 1 করে কমে গেছে, তাহলে 13 জনের 1 করে কমে গেছে। কেন কমেছে? কারণ ওই 2 জন এর বয়স নিশ্চয়ই কম, তাই 2 জনের কত কম? 13 কম। গড়ে কত কম হয়ে যাবে 2 দিয়ে কাটলে? 6.5 কম, 6.5। তাহলে আগে গড় ছিল 27, তার থেকে ওই যে 2 জন এসছে তাদের গড় 6.5 কম, তাহলে 27 থেকে 6.5 বাদ দিলে কত হবে? 20.5 বছর। এটাই হচ্ছে ডেভিয়েশন মেথডের বিশাল একটা টাইম বাঁচানোর জায়গা। আর যদি না হয় তাহলে মোট করে করতে হবে যে কি 27 × 11, মানে 11 জনের মোট বয়স কত হচ্ছে, সেটা হয়ে যাবে দেখো 2 7 9, তার মানে হচ্ছে 297। ওকে, আর এখন 26 করে গড় হয়েছে কতজন? 13 জন। 13 26 কত হবে? 338। ওকে, তাহলে এদের যে ডিফারেন্স মানে 338 থেকে 297 বাদ দিলে কত হয়? 41। তাহলে এই যে এখানে ডিফারেন্স কত? 2 জনের জন্য 41 বছর, 2 জনের বয়স কত? 41 বছর। তাহলে গড়ে বয়স কত ওদের? তুই যে ভাগ করে দাও 20.5 হয়ে যায় অপশনে। এটাও বেশি সময় লাগবে না, কিন্তু এটা ছোট ক্যালকুলেশন, কিন্তু ওই ডেভিয়েশনটা বুঝতে হলে মুখোমুখি করা যায়। আচ্ছা, 2 ধরনের পিতলের তামা দস্তার অনুপাত 7:4:9, যদি এই ধরনের অনুপাত আগের দিন করেছিলাম এটা, তাই না? তো কি করতে হয়? প্রথমে প্রথমে অনুপাত দুটোর মোট সমান করতে হয়। তো এটা একটু সোজা করে দিয়েছে তোমাদের, এদের 11 টোটাল, এখানেও 11 টোটাল, তাহলে ইজি হয়ে গেল অঙ্কটা। আর যদি টোটাল কমন, মাথায় রাখবে টোটাল যদি কমন বা সেম না থাকতো তখন কিন্তু সেম করে নেবে গুণ ভাগ করে, ঠিক আছে? তাহলে এখানে সেম আছে, আমার দেখার দরকার নেই। তো 6-এর 11, তাহলে 6-এর 11 মানে এর সঙ্গে 6 গুণ করতে হবে, আর এর 5-এর 11, তাহলে এখানে 5 গুণ করবা। ঠিক আছে, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, কিন্তু আগের দিন একটা করিয়েছি। তাহলে এখানে 6 গুণ করেছি মানে অ্যাকচুয়ালি কত হয়ে গেল? সেটা 6×7=42 হয়ে গেল। ওকে, ইস টু এখানে কত হচ্ছে? 4×6=24 এসে গেল, আর এখানে 5×2=10 এলো, আর 5×9=45, যোগ করলাম 52 এলো, আর এখানে যোগ করলে 51 এলো, ওই 51 বলছি, সরি 69 আসছে, 69 আসছে যোগ করলে। তাহলে অ্যান্সার অপশন নাম্বার 8। খুব সুন্দর অঙ্ক এটা, এটা মাথায় রাখবে। নেক্সট, আগের দিন একটা করিয়েছি এই টাইপগুলো। দুটি সংখ্যার লসাগু 168 এবং তাদের গসাগু হলো 12, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 60। এটাও আগের দিন করিয়েছি সিস্টেম,
দেখো দুটি সংখ্যার মধ্যে আমরা প্রথমে কি করি, লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি, লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি কি পাবো, কি পাবো? দুটি সংখ্যার, এই দুটি সংখ্যার গুণফল না, রেশিওর গুণফল, দুটি সংখ্যার উৎপাদকের গুণফল কি, দুই সংখ্যার মৌলিক উৎপাদকের গুণফল পাবো। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত আসবে এটা, 12 কে 12, রইলো বাকি 4, 14। তাহলে 14-র 2 ভাগে ভাগ করা মৌলিক সংখ্যা দিয়ে 7 দুগুণে 14, একবারে মাথায় আসবে, 7 দুগুণে 14। ঠিক আছে, এবার দেখো ডিফারেন্স পাবো, দেখতে পাচ্ছি পার্থক্য, পার্থক্য দেখতে পাচ্ছি না 5, অঙ্কে কত বলেছে পার্থক্য। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো মাথায় রাখবে যে লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে আবার আমাকে বলতে দাও, লসাগুকে যখন আমরা গসাগু দিয়ে ভাগ করব তখন সংখ্যাগুলোর উৎপাদকের গুণফলটা পড়ে থাকবে। তাহলে এই 14 হচ্ছে মৌলিক উৎপাদকের গুণফল। তাহলে 14কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হয়, মৌলিক উৎপাদক 7 আর 2 হয়, 7 দুগুণে 14 হয়। তাহলে ডিফারেন্স কত আসছে 5 উৎপাদকে, কিন্তু অঙ্ক বলছে 60। ঠিক আছে, তাহলে রেশিওর হিসাবে কত গুণ, রেশিওর থেকে 12 গুণ অ্যাকচুয়ালটা। ওকে, তাহলে দুটি সংখ্যার যোগফল কত, তো যোগ করলে কত হচ্ছে 7 আর 2 9, কিন্তু অ্যাকচুয়ালটা কত গুণ বেশি, 12 গুণ বেশি। 9 12 কত হয়ে যায় 108। তুমি ইন্ডিভিজুয়ালি বের করলে টাইম নষ্ট হবে, যে 7 12 84 আর 12 দুগুণে 24, 84 24ও কিন্তু 128, এটা টাইম নষ্ট হবে আর কিছু না। এবার এই অঙ্কটাই যারা জানে তারা কি করবে, 168কে প্রথমেই মুখে মুখে ভাগ করে দেবে, 12 দিয়ে ভাগ করলে কি করবে, 12 কে 12 48, 14 আসবে, দুটোকে ভাগ করলে 7 দিয়ে 14, ব্যাস অঙ্ক ক্লিয়ার। এখানে হয়ে যাবে যে 5-এর ভ্যালু 60, কত গুণ 12 গুণ, ব্যাস 12 গুণ, তাহলে 7 আর 2 9, 9 12 108, ব্যাস এইটুকু জাস্ট করবে, অঙ্ক ক্লিয়ার করে দেবে। এই জন্যই দরকার প্র্যাকটিস। রাম, মোহন এবং কর্ণ এত অনুপাতে বিনিয়োগ করে। দেখো একটা সিম্পল লজিক বুঝবে, এখানে যদি আমি ধরি এখানে আমার দেখো রোহন যদি আমি 100 টাকা ধরি, সেক্ষেত্রে দেখো 40% বেশি পাচ্ছে কে, চরণ নাকি ওটার নাম, কর্ণ, কর্ণ 40% বেশি মানে 140 পাবে। আর এখানে 100 টাকা, 100 টাকায় কি বলছে এখানে, 100% বেশি মানে 200 টাকা পাবে, মানে 200 টাকা পাবে। তাহলে এইটাই তো হচ্ছে কি লভ্যাংশের রেশিও। তাহলে এখানে আর বিনিয়োগের সঙ্গে তো টাইমের কোনো রেশিও বলেনি, যদি বলতে যে টাইমের রেশিওটা কি বাকি, তাহলে অ্যান্সার বের করতে পারতো। তাহলে এটা লভ্যাংশের রেশিও তো অলরেডি পেয়ে যাচ্ছি, তাহলে আমি বিনিয়োগও দেওয়া আছে, তাহলে কি করে বুঝবো কোনটা কি, তাই না? তো এখানে কোনো টাকার অ্যামাউন্টও দেওয়া নেই, কি করে করবে কোনো কিছু, তার জন্য নির্ধারণ করা যাবে না হবে এটা। যখন একটি সংখ্যা 70%, এটাও খুব সোজা, ফ্র্যাকশন ভ্যালু করলে মুখোমুখি অঙ্ক করবে, দেখে নাও। আগেরটা ভুল আছে, ঠিক আছে, আগেরটা ভুল আছে। হবে না, ওটা ওটা হবেই না। একদিকে বিনিয়োগ দেওয়া রয়েছে, একদিকে লভ্যাংশের রেশিও দেওয়া আছে, তুমি সেখান থেকে কি বের করতে পারো, আলটিমেটলি সেখান থেকে তুমি লভ্যাংশ থেকে বিনিয়োগ বের করতে পারো। কিন্তু তাও তো লভ্যাংশের রেশিওটা দিতে হবে, মানে মোট টাকার পরিমাণটা দিতে হবে, নাহলে কি করে বের করবে, ওই জন্যই অনির্ণীয়। যখন একটি সংখ্যা 70%, 75% ফ্র্যাকশন ভ্যালু কত, 75% মানে 75/100 কাটারি করলে 3/4। তাহলে আমি কি বলি, অলওয়েজ মেন সংখ্যা কোনটায়, নিচেরটাই মেন সংখ্যা। এর বলছে যেটা হলো তাহলে 3 হলো, কিন্তু 75% 3 হলো, 4-এর ভিতরে 3, এর সঙ্গে 75 যোগ করলে তখন সংখ্যাটা, আমি দেখতে পাচ্ছি 4-এর সঙ্গে ভিতরে 3, 3-এর সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যাটা আসছে আমাদের হিসাবে 1। তাহলে আমরা ধরলাম 4 সংখ্যাটা, তার সঙ্গে 3 এসছে, 3-এর সঙ্গে কত যোগ করলে, তাহলে আমরা দেখছি 1 যোগ করলে, 3-এর সঙ্গে যখন 1 যোগ করবো 4 চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কত, 1 মানেই 75, তাই 4 ধরেছি, 4 মানে কত হবে, 4×75 300। এইটুকু অঙ্ক, এইটুকু অঙ্ক ফ্র্যাকশন করতে হলে ইজি, নাহলে এক্স ধরে করতে হবে, আর কি করা যাবে, যে এক্স এর 3/4, ঠিক আছে, ওই একই বিষয়। ও যদি তুমি সে, আমি তো কি করলাম, তাহলে 75 ফ্র্যাকশন ভ্যালু করলাম, একবারে আসলো এই তো। এটা মানে কি 75, যেটা বলছে যে 75 তার সাথে কত যোগ করলে 100 আসবে, 25 যোগ করলে, সেই 25 মানে 75, সেই একই তো বিষয়, ওটা ফ্র্যাকশন করে করেছি। এবার দেখো দেখো তাহলে টাইমটা তোমার বেশি লাগবে, কেন লাগবে, কারণ তুমি এই একটা ডিজিট লিখেছো, এখানে দুটো ডিজিট এক্সট্রা লিখতে হলো, এখানে একটা এক্সট্রা লিখতে হলো, ঠিক আছে, 2 প্যাস মারবে আর 1 সোজা, তাহলে কোনটা আগে লেখা যাবে। তো এইগুলোই তো ফ্যাক্ট, এইখানে তুমি 3টে 4টে, কটা 4টে অক্ষর বেশি লেখা হয়ে গেল, বোঝা গেল, এইগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, মুখে মুখে করে আসবে, ঠিক আছে। আর যারা এক্স ধরে করবে, ধরে নেবা কি সংখ্যাটা হচ্ছে এক্স, তার 75% মানে 3-এর 4, ওকে।
এর সঙ্গে 75 যোগ করলে সংখ্যাটি হয়, সংখ্যাটি কত ধরেছিল এক্স, এইটা হবে, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে 3x/4 প্লাস প্লাসটা এখানে রাখবো না, এই পাশে আছে কি -x ইকুয়াল টু পাশে রেখে দাও 75। ওকে, এবার দেখো এখানে কত আসছে, আচ্ছা -75 বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে কত আসছে 3x - 4x/4 ইকুয়াল টু -75। তো এখানে দেখবো কি আসবে -x, আর এই 4টা পাশে গুণ করে দাও, আর -300 হয়ে গেল, তখনই গুণ করে দাও, মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স ভ্যালু 300 হয়ে থাকবে। এক্স ধরো এটা, তো এক্স ধরবা না, ও সোজা সোজা অঙ্ক এক্স কেন ধরতে যাবা। 3 বছর আগে প্রবীণের বয়স মোহনের বর্তমান বয়সের মতোই ছিল, ঠিক আছে, মোহনের বর্তমান বয়সের মতোই ছিল। ওকে, যদি প্রবীণের বর্তমান বয়স মোহনের বর্তমান বয়সের 1/5 বেশি হয়, হ্যাঁ, তাহলে কত বছর প্রবীণের বয়স মোহনের বর্তমান বয়সের দ্বিগুণ হবে। তো কিছু ভাবার দরকার নেই, হ্যাঁ, একটু এক্সপেক্ট ধরো, বেশি সময় লাগবে না করতে, ওই জন্যই বললাম এক্স ধরতে, কিচ্ছু না। এটা হচ্ছে মোহনের বয়স ধরে নাও এক্স বছর বয়স। আচ্ছা, একটু ভাষা একটু ঘুরিয়ে দিয়েছে, তাতে উপকার। এখানে বলছে কি 3 বছর আগে প্রবীণের বয়স মোহনের বর্তমান বয়সের মতোই ছিল, তার মানে কি মোহনের বর্তমান বয়স যদি এক্স হয়, তাহলে আগে ছিল ওনার কত, 3 বছর আগে ছিল এক্স, তাই 3 বছর আগে যদি এক্স হয়, তাহলে এখন তার বর্তমানে কত x+3। এটুকু বোঝো তো, এটুকু বোঝো তো। তাহলে প্রবীণের বর্তমান কত x+3, ব্যাস, এইটুকু এইটুকু বুঝা গেল, মানে অঙ্ক ক্লিয়ার। এবার কি বলছে দেখো অঙ্কে। এবার বলছে যদি প্রবীণের বর্তমান বয়স, ওকে, প্রবীণের বর্তমান বয়স কত x+3, তাহলে তো x+3 ইকুয়াল টু কি দেখো বলছে, তাহলে বর্তমান বয়সে মোহনের বর্তমান বয়সের 1/5। হুম, মোহনের বর্তমান বয়স কত এক্স, 1/5 বেশি, তার মানে কি 6/5, 6/5, 1/5 কি 5-এ 1 বেশি, তাহলে 6/5, ঠিক আছে। তাহলে এর 6/5 সমান সমানই হচ্ছে প্রবীণের বয়স বর্তমান বয়স। তো এইটুকু অঙ্ক, ক্যালকুলেশন করতে এই সময় লাগবে না। তো বড় মানটাকে এক পাশে রাখার চেষ্টা করো, তো 6x এই পাশে রাখলাম আমি, 6x, আর এ পাশে 5x প্লাস 3×5 = 15, গুণ করে দিলাম কিন্তু কোনাকুনি, এগুলো বুঝতে হবে তো, এই যে কোনাকুনি গুণ করে দিলাম, আর 6x এ পাশে রাখলাম। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো কত আসছে, তাহলে 6x কে পাশে নিয়ে গেলে শুধু x পড়ে থাকবে, 5x মানে 6x এর পাশে 5x মানে মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে, হলে একটা x পড়ে থাকবে, আর x এর ভ্যালু কত আসলো 15। অ্যান্সার কি চাইছে, বয়স মোহনের বর্তমান বয়সে দ্বিগুণ কবে হয় প্রবীণের, সিম্পল লজিক, একদম কিচ্ছু নেই। তাহলে মোহনের বর্তমান বয়স কত বের করো, দেখো করে দিচ্ছি। দেখো মোহনের বর্তমান বয়স 15, তাহলে এর হচ্ছে 18। তাহলে দেখো এর দ্বিগুণ হতে গেলে কত হতে হবে, এর দ্বিগুণ হতে গেলে কত হতে হবে 30 বছর। তাহলে 18 এর প্রবীণের বয়স এখন 18, তাহলে কত বছর পরে গিয়ে সে দ্বিগুণ হচ্ছে, মানে 30 হচ্ছে কবে, 12 বছর পরে গিয়ে। এইটুকু অঙ্ক ছিল, কোনো জটিলতা নেই, এটুকু করতে এই সময় লাগবে না। নেক্সট, ওটা করলে হয়ে যাবে। এই যে এখানে, হ্যাঁ ঠিকই তো বলেছো, যদি প্রবীণের বর্তমান বয়স মোহনের বর্তমান বয়সে 1/5 কিচ্ছু নেই, তাহলে 5:6, তা তো আরো ইজি করে দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছ তো, তো খেয়ালই করিনি। থ্যাংক ইউ। যদি প্রবীণের বর্তমান বয়স মোহনের বর্তমান বয়সের 1/5, তাহলে এ তো সোজা আছে রে ভাই, কিন্তু অঙ্ক বলেই দিয়েছে। তাহলে প্রবীণের বর্তমান বয়স মোহনের বর্তমান বয়স এত, তাই না। এবার দেখো 3 বছর আগে ও যদি এক্স ছিল, এখন হচ্ছে এক্স, তাহলে 3 বছর পরে আসলে x+3, তাহলে বড় কত +3 ডিফারেন্স না, বা তার মানেই হচ্ছে কিন্তু প্রবীণ 3 বছরের বড়। তো এক মানেই কত, এক আমরা দেখবো যে 1 বছরের বড় এখানে, তো এক মানেই 3, তাহলে এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে কত 18। এত ইজি অঙ্ক ছিল, তাই তো। থ্যাংক ইউ ভাই, আমি একটু খেয়াল করিনি। তাহলে দেখো এই 18 বছর, তাহলে 18 বছর কার বয়স এখন প্রবীণের, আর মোহনের কত 15, কিন্তু দ্বিগুণ চেয়ে, দ্বিগুণ মানে কত 30 করতে হবে, তাহলে 18 কত অ্যাড করলে 30 হবে, 12 অ্যাড করলে, এটা আরো ইজি। এই জন্যই দেখবা ফ্রাকশনে দেওয়া থাকলে অঙ্ক ইজি হয়ে যায়, অনুপাত চলে আসে। যাই হোক, তনু 7টি ট্রফি 1 টাকা ধরো, তো এই ক্ষেত্রে কি করতে হয়, টি এর পরিমাণ সমান করবা।
তো 7টি টফির দাম 1 টাকা, 5টি টফির দামও নাকি 1 টাকায় বিক্রি করছে, তাহলে এটা কেনা দাম, এটা বিক্রি দাম। তো তোমাকে টি এর পরিমাণটা সমান করতে হয় এই অঙ্কে। টি এর পরিমাণ সমান করতে হলে একে 7 দিয়ে গুণ করে দেবো, একে 5 দিয়ে গুণ করে দিলে 35টা হয়ে গেল, তাই না? তাহলে একে যখন 5 গুণ করলাম, একেও 5 গুণ করলে 5 × 5, একে 7 গুণ করলে 7 × 7। তার মানে কি, তুমি 5 টাকায় দ্রব্য কিনে 7 টাকায় বিক্রি করছো, তাহলে লাভ হচ্ছে নিশ্চয়ই। তাহলে 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছো, না কত টাকা লাভ করছো? 2 টাকা লাভ করছো। তো 2 বলছি, 5 দিয়ে কাটলে 5 20 100, মানে কি 20 দুগুণে 40% কিন্তু অ্যান্সার। আর 2 এর পাস মানে 40% বুঝে যাওয়া উচিত, কারণ 1 এর পাস মানে যদি 20% হয়, তাহলে 2 এর পাস মানে কত হবে? তার ডবল হবে। এগুলো কিন্তু মুখস্থ হয়ে যাওয়া উচিত। তারপরে দেখো এটা কি বলছে, দেখো রিজনে রয়েছে তিনি লাল মার্বেল ও নীল মার্বেল গুলি অনুপাত, তাই কি রেড মার্বেল আর ব্লু মার্বেল, ঠিক আছে? অনুপাত কত বলছে? 5:4। ওকে, নেক্সট আবার কি বলছে? নেক্সট আবার বলছে কি, তিনি 5টি লাল মার্বেল হারানোর পর, হুম 5টি লাল মার্বেল হারানোর পর অনুপাত 10:9। একটা সিম্পল লজিক বুঝতে হবে তোমাকে, এখানে হারাচ্ছে কে? লাল। তাহলে ব্লু আগেও যা ছিল এখনো তাই তো নাকি? ব্লু আগেও যা ছিল এখনো তাই করতে হবে। এটা সব সিম্পল, ওই মেশানো আর তুলে নেওয়া একই তো বিষয়, ওই যে মিশ্রণ আমি করি যেখানে। তাহলে চেঞ্জ হতে পারে এইটা, এটা তো যা আছে তাই, এর তো কোনো চেঞ্জ বলেনি। তাহলে যা আছে তাই করতে বলে দেখতে পাচ্ছি এখানে আমাকে 4 গুণ করতে হবে, আর একে আমাকে 9 গুণ। তাহলে নতুন একটা রেশিও আসবে, কি রেশিও আসছে দেখা যাক। এ পাশে লিখছি বাঁ দিক দিয়ে। তাহলে এটা কত গুণ করলাম? 9 গুণ করলাম। 9 গুণ করলে 5 9 এটা 45 হয়ে যাবে রেড বল অ্যাকচুয়ালি, আর এটা হয়ে যাবে 4 9 36টা রেড বল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর এখানে কত হয়ে যাচ্ছে? 4 10 40টা রেড বল, আর এখানে কত হয়ে যাচ্ছে? 36টা। দেখো মিলে গেল কিনা? এবার দেখো হচ্ছে, এবার 5টা দেখো, 5টা তুলে নিয়েছো, ঠিক আছে কিনা? তাহলে 5টা তুলে নিলে কিন্তু আমাদেরও 5, অঙ্কেও 5, তাহলে আর আমার দেখার দরকার নেই কিন্তু। আমরাও দেখতে পাচ্ছি অঙ্কে 5টা তুলে নিয়েছে, আমাদের হিসেবে 5টা তুলে নিয়েছে। তারপরে বলতে পারি যে প্রথমে রেড বল ছিল 45টা আর ব্লু বল ছিল 36টা। অ্যান্সার যে কি এখন তার কাছে কতগুলো? যে 5টা তুলে নিয়েছে মানে কতগুলো আছে? এই 40টা আর 36টা যোগ করলে কত হবে? 40 আর 36, 76টি ওর কাছে বল রয়েছে, এইটুকু, কিছু নেই। হ্যাঁ, পাতি নিয়ম করলে এক্স ধরলেও হবে, পাতি নিয়মে করলে হয়ে যায়, ঠিকই বলেছি। দেখো যদি 1 টাকার উপর 1 মাসের সরল সুদ, এই মতো সোজা 12% অ্যান্সার। দেখে নাও, 1 টাকা মানে যদি আমি 100 পয়সা ভাবি, দেখো আমি 100 টাকা ভেবে নিলাম, 1 টাকা কি 100 পয়সা ভেবে নিলাম, তাহলে 1 মাসে যদি 1 পয়সা হয়, তাহলে 12 মাসে কত পয়সা হবে? 12 পয়সা। তাহলে 100 টাকায় যদি 12 পয়সা, মানে 100 পয়সায় 100 পয়সা যদি 12 পয়সা সুদ হয়, 100-এ কত? তো এটাই তো 100-এ। 100তেই তো যদি 12 হয়, 100তে 12 মানে 12% করে যাচ্ছে, কিছু আছে এটা? এটা যেন বোকামি করে, আবার এটা কেউ বলো না যে 100তে 12 আবার 100তে কত, এটা করে বোকামি হয়ে যায়। 100তে 12 মানে 12%। নেক্সট, এক সারিতে এক্স বাম দিকে 30তম অবস্থান করছে, ওয়াই ডান দিক থেকে 37তম অবস্থান করছে, যদি লাইনে 40 জন, তাই লাইনে টোটাল কত বলে দিয়েছে? 40 জন কিন্তু বলে দিয়েছে, এটা মাথায় রাখবে, 40 জন। এবার তুমি সবকটা বাম পাশে নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে বাম দিক থেকে এক্স রয়েছে 30তম, মনে করো এখানে আছে 30তম, কে রয়েছে? এখানে এক্স রয়েছে। এবার তুমি কি করবে? বামতম, দেখো এবার এ কিন্তু ডান দিক থেকে রয়েছে 27তম, ওয়াই ওয়াই ডান দিক থেকে 27তম আছে, তাহলে বাম দিক থেকে কততম কি করে করতে হয়? টোটালের সঙ্গে এক বাড়িয়ে নিয়ে বিয়োগ করলে আমরা বিপরীতে পাই। মনে আছে তো যে এ জেড এর উল্টো এ কি করে করতে হয়? 27 থেকে এক বাদ দিলাম, তাই তো, বলে জেড আসে। ঠিক বলছি তো নাকি? হ্যালো? তাহলে এটাও সেম, আমার ডান দিক থেকে যদি 27তম বলে, তাহলে টোটাল যে মান আছে তার থেকে +1 ধরবা, ধরে বিয়োগ করলে তুমি বাম দিকেরটা পেয়ে যাবে, কারণ বাম দিকেরটা বের করা খুবই জরুরি। এটা করলে কত আসে? 14 আসে। তাহলে বাম দিক থেকে কততম আছে? বাম দিক থেকে ওয়াই 14তমতে, আর এটাই ডান দিক থেকে কততম? 27তম। এইটুকুই বুঝতে হবে, করলেই আনসার শেষ। তাহলে এদের ডিফারেন্স কত আসছে? 14 আর 30-এর ভিতরে কতজন আছে? বিয়োগ করলে তো অ্যান্সার। দেখো কি বলেছে, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে কতজন, কি বলেছে? এক্স এবং ওয়াই এর মধ্যে কতজন? 30 কিন্তু ধরা যাবে না, 30 কিন্তু আর 14 কিন্তু ধরা যাবে না। এইটা একটু বোঝার বিষয় আছে, বোঝার কিচ্ছু নেই। তাহলে 30কে ছেড়ে দিতে হবে, কারণ এদের মধ্যে বলেছে। তাহলে কোন পর্যন্ত নেবো? 29। তাহলে 29 থেকে 14 বাদ দিলে কত হয়? 15 হয়।
মধ্যে বলেছে বলে কিন্তু এটা হবে, এদের ডিফারেন্স করে এক বাদ দিতে হবে, যেহেতু মধ্যে বলেছে, কারণ 30 30 নম্বরটা ধরতে পারবে না। বা আরেকটা সিস্টেম দেখে দিচ্ছি, আবার হ্যাঁ ওটাও হয়ে যাবে, ওটা করলেও হয়, যে তুমি টোটাল করবে, টোটাল করলে কত হয়, 57, কত হয়, 57, তাহলে কত এক্সট্রা হয়ে গেল, 40, তাহলে কত হয়ে গেল, 17। এবার 17 তো আছে, এবার দেখো দুইজনকে দুইবার ধরা হয়েছে, তাহলে এখান থেকে 2 বাদ দিতে হবে, সেক্ষেত্রে হয়ে যাবে 15। এটা কিন্তু, এটাও কিন্তু করা যায়, এবার এটা মুখস্থ রাখার বিষয় হয়ে যাচ্ছে, কিন্তু ওটা ছিল কনসেপ্ট। নেক্সট, আরে কত নম্বরে করলাম গো, হ্যাঁ ঠিক আছে, 12 নম্বরে এটা। আচ্ছা, শিবমের বয়স ধর্মের বয়সের দ্বিগুণ, ঠিক আছে, দেখা যাক এটা আবার কি বলে। তাহলে শিবমের বয়স ধর্মের বয়সের দ্বিগুণ। তো এই অঙ্কটা আমরা, তোমাদের আমি বলেছিলাম মনে আছে, ক্রস প্রোডাক্ট, এই অঙ্কটা আমরা ক্রস প্রোডাক্ট করব। সঞ্চয়ের অঙ্কের ক্ষেত্রে ওই যে সঞ্চয় আয়ের ক্ষেত্রে ওই যে ক্রস প্রোডাক্ট, যে আলাদা যখন সঞ্চয় হয়, সেম এটাও করব। তাহলে কি বলছে দেখো, শিবমের বয়স ধর্মের বয়সের দ্বিগুণ, তাহলে শিবমের বয়স যদি 2 হয়, নিশ্চয়ই ধর্মের বয়স 1, ঠিক আছে, ধর্মের বয়স যদি 1 হয়, তাহলে শিবমের বয়স কত হবে, 2। বুঝতে পেরেছি এটা টুইস্ট মানে, বুঝতে পেরেছি কিনা তাই বলো। শিবমের বয়স ধর্মের বয়সের দ্বিগুণ, মানে ধর্মের বয়স যদি 1 হয়, তার দ্বিগুণ করলে কত হবে, 2 হয়ে যাবে, তাহলে শিবম 2:1, শিবম আর ধর্ম হচ্ছে 2:1। এটুকু কারোর সমস্যা আছে আমাকে বলতে পারেন বস। এবার বলছে 6 বছর পরে শিবমের বয়স আর 8 বছর পরে ধর্মের বয়স অনুপাত 17:11, এই হচ্ছে খেলা, আর কিচ্ছু না, ব্যাস। এবার দেখো 6 বছর পরে শিবমের, তাহলে এখানে 6 বছর পরে শিবমের, আর এখানে 8 বছর পরে, তাহলে এখানে 8, ওই যে সঞ্চয় যখন আলাদা থাকে মনে আছে, এবার ক্রস প্রোডাক্ট করো, কত ইজি হয়ে যায় দেখো। 11×2 = 22 আর 17×17 ডিফারেন্স করলে কত হয়, 22 আর 17 ডিফারেন্স, 17×17 আর 11×22 ডিফারেন্স হচ্ছে 5, এই 5 ডিফারেন্স লিখবে। আর এখানে 8×17 136, আর 6×11 66, 136 থেকে 66 বাদ দিলে কত হয়, 70 হয়, তাই তো। তাহলে 5 মানে যদি 70 হয়, 1 মানে দাদা কত, 14। তাহলে দীপকের বর্তমান বয়স আছে, দীপক পরে আসছে এবার। তাহলে এখানে দেখো দীপকের এবার তুলনা করেছে, 6 বছর পরে দীপকের বয়স শিবমের বয়স, তাহলে শিবমের বয়সটা এর করলে হচ্ছে, তাহলে শিবমের বয়স কত বর্তমানে, 1 মানে যদি 14 হয়, 2 মানে 28 বর্তমানে। এবার বলছে 6 বছর পরে দীপকের বয়স শিবমের 5 বছর পরের বয়সে, তাহলে শিবমের 5 বছর পরের বয়স মানে কত হবে, 33, পরের বয়স অপেক্ষা 4 বছর বেশি, তাহলে এর থেকেও 4 বছর বেশি, তাহলে কত হলো টোটাল, 37। এটা কিন্তু 6 বছর পরের ঘটনা, এটা কত বছর পরের ঘটনা, এটা কিন্তু দীপকের বয়স 6 বছর পরে আসছে, এই বয়সটা 37 বছর হবে কি 6 বছর পরে, ঠিক আছে, দীপকের বর্তমান, তাহলে 6 বছর পরে যদি 37 হয়, তাহলে বর্তমানে নিশ্চয়ই ওর বয়স কত, 31 বছর। এখন 31 বছর আছে বলেই তো 6 বছর পরে 37 হচ্ছে, তাহলে 37 থেকে 6 বাদ দিত, 31। এটাই হচ্ছে কামাল, বুঝলে, এটাই হচ্ছে ক্রস প্রোডাক্টের কামাল, আর কিচ্ছু না, ঠিক আছে। এইগুলো যদি একটু বুঝতে পারো না, অঙ্কের জাদু, ঠিক আছে। বুঝতে পেরেছো নাকি, কে বুঝতে পারনি, না এক্স ধরে দেখাতে হবে আবার। দেখো যদি এক্স ধরে দেখানোর কথা বলো, তো একজন 2x আর একজন কি এক্স, একজন এক্স হলো একজন 2x, তাহলে এর 6 বছর বাড়লো রেশিও, এর কত বাড়লো, 8 বছরের কথা বলেছিল, আর এটা রেশিও কত আছে, 17:11। এটাকে তোমরা কি করো, ভগ্নাংশে করবা, 2x 6/x+8 = 17/11 দিয়ে ক্যালকুলেশন করবা, লাস্টে দেখবে এটা আসবে 5x = 70, সেই এক্স এর ভ্যালু কত আসবে, 14। তো এই একই রকম ভাবেই আসবে, ঠিক আছে। তো সেখান থেকে 28 পেয়ে গেলে, 28 থেকে তোমার 5 যোগ করলে 33 বছর, থেকেও 4 বেশি 6 বছর পরে, তাহলে 37 বছর, 6 বছর পরে দীপকের বয়স 37 বছর, সেখান থেকে 6 বাদ দিলে বর্তমানটা পেয়ে যাবা, ঠিক। কিন্তু আমি বলবো ভাই, যেটা নতুন কিছু শেখানোর চেষ্টা করছি, টাইম বাঁচানোর চেষ্টা করছি, পরীক্ষায় টাইম নষ্ট না হয়, এরকম একটা দুটো থাকবে, ভেবো না যে পরীক্ষায় সব এরকম থাকবে, থাকবে না। ডব্লিউবিতে এত কঠিন কোশ্চেন থাকে না, কয়েকটা থাকে, মেনে গিয়ে থাকতে পারে। একটি ক্লাসে 50 জন শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে একটি ছেলের ওজন 51 কেজি, একদম সোজা করে করবো আমরা ডেভিয়েশন মতো। 50 জন শিক্ষার্থী রয়েছে, একজন 51 কেজি ক্লাস চলে গেল, কিন্তু সে কিন্তু নিয়ে গেল 51 বছর, মাথায় রাখবে। তো এবার বলছে
তার বদলে একটি নতুন ছেলে ভর্তি হয়, এর ফলে ক্লাসের গড় হাফ কেজি বেড়ে গেল। আচ্ছা, 50 জনের হাফ করে বেড়ে গেল, তাহলে মোট কত বাড়লো? 25 কেজি। তার মানে এটুকু তো বলতে পারি, যে ব্যক্তিটা গেল সে তো 51 বছর নিয়ে গেছে, কিন্তু যে এসছে কত বছর বেশি নিয়ে এসছে? 25 কেজি বেশি, মানে সরি, বয়স না, এখানে কেজি। 51 কেজি নিয়ে গেছিল, কিন্তু এ 25 কেজি নিয়ে বেশি নিয়ে এসছে। 26 কোথায়, 25। 25 কেজি বেশি নিয়ে এসছে। তাহলে 25 কেজি যদি বেশি নিয়ে আসে, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 আর 1 6, 5 আর 2 7, 76 কেজি হয়ে যাবে অ্যান্সার। 26 বললে কেন তুমি? এখানে কি নতুন কেউ আছে নাকি? ও, 26। আচ্ছা, আচ্ছা, এভাবে করলা। এবার এইখানে তো তোমার ভালো বুদ্ধি, যদি এখানে 52 থাকতো তখন কি হতো? 2 কেজি বেশি নিয়ে গেছিল। 2 কেজি বেশি নিয়ে গেছো, তুমি কি করে বুঝলে বস? তুমি, না না, ও ও না, ও এটুকু ধরেছে অঙ্কটা মিলে যাচ্ছে বলে, তুমি কি করে ভাবলে যে এখানে 50 করে গড় ছিল? আর না, আমি তোমার কথা বুঝে গেছি, এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে, অন্য অঙ্ক তো হবে না। কারণ এখানে তোমার বলছে কি, 50 জন তো। আর তোমার এই অঙ্কটা যদি এমন থাকতো, 25 জন মানে এখানে 25 জন না, 25 জন না ধরে নাও, এখানে যদি 26 থাকতো, ঠিক আছে, 26 জন আছে, ঠিক আছে, 26 জন আছে, আর 51 কেজি নিয়ে গেছে, তখন তখন তাহলে কত হচ্ছে? তো তুমি এই, তার মানে, তুমি যোগের ক্ষেত্রে এ করছো, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি যোগের ক্ষেত্রে করছো, বুঝেছি। আমি ভেবেছি গড় ধরছো 50 করে ওদের। আরে বুঝে গেছি তুমি কি বলেছো, তুমি তুমি ধরে রাখছো ওটা, পরে তুমি আমার অ্যাড করে দিচ্ছ, এই হচ্ছে বিষয়, আর কিছুই না। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত এত টাকা 2 বছরে? তো যখনই সুদের হার বলবে চক্রবৃদ্ধি সুদের, তো 15,000 টাকা ছিল, রেশিও করো ফার্স্টে 15,000। আর এখানে দেখলেই বোঝা যায়, একটু বুঝলে, শূন্য শূন্য আউট করে দাও, শূন্য শূন্য আউট করে দাও, সবাই শুনতে পাচ্ছ না? দাঁড়াও, এই অঙ্ক থেকে রেকর্ডিং, দেখো রেকর্ডিং হয়নি, রেকর্ডিংটা দেখানোর জন্য করছি, একটু মনোযোগ শুনবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কত হলে এত টাকা 2 বছর এত টাকা হবে, এই টাইপের অঙ্ক কি করবে, যেটা তোমার মূলধন রয়েছে সেটা সাকসেসর মেথডে যেমন করে করি, ঠিক সেম ওয়াইজ করবে। আর এটা সুদাচল রয়েছে 18,150, আগে রেশিও করে নেবে, যতটা ছোট করা যায় করলে। তো এটাকে যদি 15 দিয়ে ভাগ করি, 100 আসছে। এটাকে 15 দিয়ে ভাগ করলে, 15 কে 15 রইলো বাকি 3, 31, 15 2 30, এক বাকি 31 হতে, তাহলে 15 কে 15। এবার যেহেতু 2 বছর আছে, আমরা স্কোয়ার করব। স্কোয়ার করলে কত হবে? 10, আর এটা করব 11। তাহলে আমার আসল 10 আর সুদ আসল 11, তাহলে সুদ কত হলো? 1। তাহলে 10 টাকাতে আমার 1 টাকা সুদ, 100-এ কত? তাহলে কত আসবে? 10%, কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, কেউ কিছু বললে বুঝতে পারলাম না। যাই হোক, আমি যেগুলো রেকর্ডিং বাকি ছিল সেগুলো করছি। দেখো, এই টাইপের অঙ্ক এখানে একটু অন্যরকম আসছে, ঠিক আছে, পয়েন্টটা ক্লিয়ার আসছে না। তো এই টাইপের অঙ্কটা কি করবে, এইখানে যে বিক্রয় মূল্য রয়েছে 120%, আর সেই 120%-এর ভ্যালু এইটা, তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে এটা করে যে মানটা আসবে, ক্রয় মূল্য আসবে, বলে মান বের করতে হয় ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য বের করে এই পাশের একটা মান আর এই পাশের একটা মান কি করবা? ডিফারেন্স করবা। তাহলে ডিফারেন্স করে যেটা আসবে সেটাই কিন্তু রেশিও, দেখবো অপশন সি হিসাবে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সি না এখানে, কারণ পয়েন্টের পরেও সামথিং থাকছে, তার জন্য একটা এক ভিতরে 8 ধরা হচ্ছে, 64.08 ধরা হচ্ছে, কিন্তু আদৌ এটা কিন্তু হয় নাই হবে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখবে। যাই হোক, তো সেই হিসাবে করে কিন্তু এটা করছে, কিন্তু পরীক্ষার সময় এমন আসবে না, জাস্ট মাথায় রাখবে যে ক্রয় মূল্যটা বের করতে হবে যদি আমার লাভ ক্ষতি দেওয়া থাকে। আর শোনা যাচ্ছে না তাই বলছো তো? হ্যালো?
তারপরে এখানে দেখো এই অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু এত। তো আমরা একটা জিনিস জানি যে যখন দুটি সংখ্যার গুণফলকে আমরা গসাগু দিয়ে ভাগ করবো তাহলে কি পাবো, আমরা লসাগু পাবো। ওকে, তাই 13 দিয়ে ভাগ করবো, 13 দিয়ে ভাগ করে লসাগু পাচ্ছি কত, 520। আবার এটাও শিখলাম, আগেও বলে আসলাম, যে যখন আমরা লসাগুকে আবার গসাগু দিয়ে ভাগ করব তখন সংখ্যা দুটোর উৎপাদকের গুণফল পড়ে থাকে, মানে মৌলিক উৎপাদকের গুণফল। তাহলে একে যদি ভাগ করি কত হবে, 4 মানে 40। 40 হচ্ছে তোমার মৌলিক উৎপাদক। তাহলে এরকম কত জোড়া সংখ্যা, একটা বলতে পারি 1:40 হয়ে গেল। আর একটা দেখো 20 দুগুণী 40 তোমরা বলতে পারো, কিন্তু 20 আর 2 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, কারণ এদের গসাগু কিন্তু এক না। মাথাটাকে পরস্পর মৌলিক সংখ্যা তাকেই বলবো যখন সংখ্যা দুটোর আর কোনো অনুপাত, লঘিষ্ঠ অনুপাত বেরোবে না। দেখো এখানে বেরোবে না কিন্তু, বা বেরোলেও কিন্তু টোটাল দেখো 40 আসবে না। তাহলে দেখো এই যে গুণ করে 40কে 40 করতে পারলাম, 20 দুগুণী 40 করলাম, কিন্তু এটা পরস্পর মৌলিক নয়, কিন্তু পরস্পর মৌলিক আনতে হবে, কারণ এখানে গসাগু একের বেশি আসছে। যখন সংখ্যা দুটোর গুণফল সরি গসাগু এক আসে তখন তারা পরস্পর মৌলিক সংখ্যা হিসেবে বিবেচিত হয়। 40 আটটা দেখতে পারি, 5 আর 40, এটা পরস্পর মৌলিক। তো এই দুই জোড়াই হবে অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্কে আসো। আচ্ছা এবার শোনা যাচ্ছে কি, তাই বলো। হ্যালো। ওকে, দেখো আমি এই টাইপের অঙ্কে প্রথমে কি বলি, যে বিনিয়োগে যতগুলো শূন্য আছে আউট করে দাও, সমান সংখ্যা। তাহলে এরও দেখতে পাচ্ছি যে রেশিও কোনো ডাইরেক্টলি এর 3 শূন্য আউট করো, এর 3 শূন্য আউট করে দিলাম, এর 3 শূন্য আউট করে দিলাম। তাহলে 45, 60 আর 90। তো 45 আর 60 আর 90 কে কি করতে পারি আমরা, 15 দিয়ে কেটে দাও, ডাইরেক্ট ডাইরেক্ট কেটে দেবো। যত কাটাকুটি যাবে তুমি রেশিও করে করতে পারো, কেমন কেটে দাও, প্রথমেই কেটে দাও। তাহলে দেখো এটা হচ্ছে রামবাবু, আর এটা কি, রাম, তারপরে সঞ্জয়, তারপরে কি আছে, আদিত্য। ওকে, তো রামবাবু কি করেছে, 45, এবার 15 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাই 3, 15, 45, এইগুলোই হচ্ছে ট্রিক। রেশিও করে দিচ্ছি না, 4, 15, 7, আর এইগুলোই টাইম বাঁচাবে। আর 6, 15, 90। এবার বলছি দেখো 3 মাস পর সঞ্জয়, এবার দেখো রাম কিন্তু প্রথম থেকেই আছে, অঙ্কটা পড়ে দেখো, রাম প্রথম থেকে শেষ পর্যন্তই আছে, তাহলে 3 গুণ 12, টাইম গুণ করছি, কারণ বিনিয়োগের সঙ্গে আমরা ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম যখন গুণ করব তখন কি পাবো আমরা, লভ্যাংশ রেশিও। তাহলে 3 × 36 এসে গেল। আবার দেখো এর 3 মাস পরে এসছে, তাহলে কত মাসের জন্য খাটাচ্ছে, 9 মাসের জন্য খাটছে টাকাটা, তাই 4 9 36 আসছে। তারপর দেখো আর আদিত্য এসছে 6 মাস পরে, তাই তো 6 মাস পরে এসছে, তাহলে 6 মাস পরে এসছে মানে ক মাসের জন্য টাকা খাটাবো, 6 মাসের জন্য, তাই 6 6 36। তার মানে কি সবার রেশিওই সমান, 1:1:1, তাই তো। তাই টোটাল অনুপাতের রেশিও মোট কত হচ্ছে, রেশিওর মোট হচ্ছে 3। আর 3 মানেই অঙ্কে কত বলছে, 165,000। ওকে, 3 দিয়ে কাটলে কত হবে, 3 5 15, 1 বাকি 16 হতে আবার 15, 3 5 15, 5500। তাহলে প্রত্যেকে এক এক মানে কি, প্রত্যেকে 5500 টাকা করে পেয়েছে। তাহলে দেখো যেটাই বলুক না কেন 5500 অ্যান্সার হয়ে যাবে। কি বলেছে, রামের ভাগ কত, তো রামের ভাগও যা, সঞ্জয়ের ভাগও যা, আদিত্যর ভাগও তাই। বুঝতে পেরেছে, কি কি বুঝতে পারোনি আমাকে একটু বলতে পারো। এটা হচ্ছে ইনভেস্ট, আর এটা হচ্ছে টাইমের রেশিও। ইনভেস্টের সঙ্গে টাইমের রেশিও যদি আমরা গুণ করি লভ্যাংশের রেশিও পাই, আর লভ্যাংশের রেশিও পেলাম 1:1:1, আর লভ্যাংশের রেশিও মোট পেলাম কত, 3। আর সেই মোট অ্যাকচুয়ালি বলছে কত, 16,500 টাকা। তাহলে 3-এর কত গুণ, 5500 গুণ, তো 1 মানে 5500, সেটাই রয়েছে, প্রত্যেকে যেহেতু সেম লাভ, তাহলে 5500 করেই আনসার। নেক্সট, একটি সংখ্যা প্রথমে এত পার্সেন্ট কমেছে। আচ্ছা এই অঙ্কটা ঠিকঠাক করেছো, মৈত্ররঞ্জন করেছো, অ্যান্সার কত এসছে? আচ্ছা অনুপাতে ফ্র্যাকশন করো, 72, ভেরি গুড। এটা এটা ফ্র্যাকশন করে অনুপাত করে করো দিনই, কত আসছে, এটা কাটাকুটি করলে কত আসছে, 5/6, আর এটা করলে, আচ্ছা 3/8। তাহলে কি করে করা যাবে, কি ধরে নেবো, আচ্ছা এটা এটা মানে কি,
এটা মানে কি? আচ্ছা, 6 থেকে 5 কমেছে মানে 1 আছে। ছয় যদি আমরা যদি মেন ধরি 6, তাই তো? মোহিত রঞ্জন এভাবে করেছো না 100 ধরেই করেছো? কি হ্যাঁ, তাহলে 6, তাহলে 6 থেকে 5 কমে গেল, রইলো বাকি কত তাহলে? 1, তাই তো? কমেছে এবং তারপর এত বৃদ্ধি পেয়েছে, তারপর বৃদ্ধি পেয়েছে মানে 1-এর উপরেই বৃদ্ধি পেয়েছে। তাহলে 1-এর উপরে কত বৃদ্ধি পেল? 11/8 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? 11/8 বৃদ্ধি পেয়েছে। তাহলে আসল সংখ্যাটি কত? এবার দেখো, এটা কিন্তু একটু করতে হবে। তাহলে এখানে দেখা গেল কি 11/8 কি আসলো? 11/8। মেন সংখ্যাটা ছিল 6, তার থেকে 11/8 মাইনাস করে দাও, একবারে চলে আসবে। মেন সংখ্যা ছিল 6, তার থেকে 11/8 মাইনাস করলে কত আসছে? 6 টা 48 থেকে 11 বাদ দাও, কত হয়? 38 থেকে 11 বাদ দিলে কত হয়? 37/8। 37/8 মানে কি? এই 37 ভ্যালু হচ্ছে এইটা, তার মানে হচ্ছে 37-এর ভ্যালু হচ্ছে কত? 5.5, তাই তো? তাহলে 8-এর ভ্যালু কত আসছে? কত গুণ বেশি এটা? কত গুণ বেশি? কত আসছে দেখো। বাবা, আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারোনি কে কে আগে তাই বলো? এই পর্যন্ত এই এই ফ্র্যাকশন কেন করবে এখানে? 5%, 55.5% বলেছেন কি? দেখো, এটা বলেছে কি, তাই প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যার থেকে 55.5 কম। আর এখানে কত পেলাম? 37/8 কম, ঠিক আছে? তাহলে 37/8 মানেই হচ্ছে 55.5। তার আসল সংখ্যা ধরেছিলাম 6, 6 মানে কত, তাই তো? এই 8টা উপরে গুণ হয়ে যাবে, তাই তো নাকি? এইভাবে করেছিলে তো? এটাই তো অঙ্ক। তো অত ঝাপাঝাপ করার দরকার ছিল কি? তাহলে 8টা উপরে গুণ হয়ে গেল, পয়েন্ট তুলে দিলে এখানে 10 লিখে দাও, ঠিক আছে? এখানে যদি কাটাকুটি করো তাহলে কত হবে? 5 দিয়ে এই গেল, আর একে কাটলে 2, 4 দিয়ে 8 এলো, আর একে দেখো 3 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে পড়ে রয়েছে কি ওপরে? 3 গুণ 4 গুণ 6, তাহলে কত আসছে? 72 অ্যান্সার, অপশন বি। কে কে বুঝতে পারো এবার আসো, দেখে নাও। তোমাকে ফ্রাকশন ভ্যালু জানতে হবে। এই 83 ওদের মুখস্থ হয়ে গেছে, তোমাদের মুখস্থ করতে হবে দরকার। 83.33% মানে হচ্ছে 5/6। বুঝতে পেরেছো? 83.33% মানে কি বললাম? হ্যাঁ, এটা মুখস্থ রেখো, ঠিক আছে? কিভাবে আসলো? ফ্র্যাকশন ভ্যালু জানো না বস? ফ্র্যাকশন ভ্যালু জানো? সিস্টেম শিখে দিই। আচ্ছা, 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 1-এর 6 মানে কি তাই বলবি, বুঝিয়ে দিচ্ছি। 1-এর 6 মানে কি? 1-এর 6 মানে কত? 1/6% মানে কি? 16 পূর্ণ 2/3, তাই তো? 2/3 মানে কত ধরা হয়? 3 3 3 3 3 3, 3 3 আসতেই থাকে, তাই তো? আচ্ছা, 6 6 আসবে, 6 6 6 আসতে থাকবে, তাই তো? যাই হোক, এইবার দেখো এখানে যদি আমি 5 লিখি তাহলে কত হচ্ছে? 5 × 80, আর এদিকে 5 6 কত হয়? 30, মানে 3 চলে আসবে দেখবা, তাহলে 83 পয়েন্ট সামথিং। তো এই জন্যই এটা বোঝা উচিত, আর না হলে তোমরা এই যে এটা যখন করবে দেখো এই 3 3 আসতেই থাকে, ঠিক আছে? তো এটা যখন করবে তোমরা তখন তোমার দেখবা। মাইক কার অন করা রয়েছে? অফ করো তো।
মাইক্রোফোন কার অন রয়েছে বাবাজি? যাই হোক, তো এই ফ্র্যাকশন ভ্যালুটা শেখো, ফ্র্যাকশন ভ্যালুটা করলে তাড়াতাড়ি আসবে। তো 83.33% মানে এত পার্সেন্ট মানে 100, 83.33 বাই 100 করো, কাটাকুটি করলে দেখবা ওই 5/6 আসবে। ঠিক আছে, বুঝেছো? মনে করো 83.33, তো এই পার্সেন্ট করলে 100, পয়েন্ট তুললে আবার 100, কাটাকুটি করলে 5/6। এটা একটু মুখস্থ রাট্টা মারলে বুঝে যাবে, একটুখানি রাট্টা মারবে তোমরা। ওই রাট্টা মারতে বলি, একটুখানি রাট্টা মারবে, দেখবে চঞ্চল ঘোষের বইতেও আছে, সুবিদ্যা সেও আছে। 2-4 বার পার ডে একবার করে পড়ো, দেখবো হয়ে যাবে। এগুলো দরকার আছে। এই এই যে এটা আগের দিন করালাম 3/8, এটা মানে এই একই ভাবে। তাহলে এইবার বোঝো 5/6 তার মানে কি? আমরা ধরে নেবো নিচেরটা হচ্ছে প্রথম মানটা, ধরে নেবো কি মোট মানটা 6, আমরা ধরে নিলাম আসল মানটা হচ্ছে 6। তাহলে সুবিধা হয়ে যাবে। আসল মানটা যদি 6 হয়, তাহলে 6 যদি হয়, আসল সংখ্যাটা কি 6 ধরে নিলাম, 6 যদি হয় তাতে কত কমছে? 5 কমছে। তাহলে 6 যদি 5 কমে, তাহলে রয়েছে কত? আর রয়েছে কত? কমেছে বলেছে, তাহলে এত কমে গেছে মানে 6, এটা মানে 5, 6-এ 5 কমা, তাহলে 5 কমে গেছে। 6 ধরেছে আমরা মেন সংখ্যা, তাই 5 নয় বলে 1 আছে। তারপর আবার এত কমেছে, এত মানে আবার কত দেখলাম? 3/8, 3/8 সরি বেড়েছে, 3/8 মানে 8 যদি হয় তার উপর 3 বাড়ে, মানে 11/8 হচ্ছে। কত হচ্ছে? 11/8 হচ্ছে। তাহলে এটা সমান সমান কত হবে? 11/8। তাহলে আগে 6 ছিল, এখন এটা এলো, আর এদের ডিফারেন্সটা বলছে এইটা আসল সংখ্যাটার থেকে, ঠিক আছে, কম হয়ে গেছে। কত কম? এত কম। তাহলে এই যে ডিফারেন্সটা কমে এইটা এসছে, আর এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এর ভ্যালু। তাই জন্যই কিন্তু করেছিলাম যে 6 মাইনাস এইটা, 6 - 11/8, তো খুব সোজা কিন্তু এটা করা। 6টা 48 মাইনাস 11, মাইনাস আসতে বিয়োগ করতে হয় পূর্ণ সংখ্যার মতো, আর প্লাস থাকলে যোগ করতে হয়। 6টা 48 থেকে 11 বাদ দিলে 37, 37/8। তার মানে কি 37/8 মানে হচ্ছে 55.5। তো এই 8টা, নিচের 8টা ডাইরেক্ট উপরে গুণ করে দিতে হয়, কারণ পরে যাবে উল্টে যায় তার জন্য। আর আসল সংখ্যাটা কত? 6, তাই 6 মানে কত? ব্যাস, কাটাকুটি করলে 72 আসবে। এইটুকু। খুব সুন্দর সুন্দর বিষয়, এই টুকিটাকি জিনিসগুলো একটু জানতে হবে। হ্যাঁ, তো এত ডিপলি আসবে না, তোমাদের পারবে, যা থাকবে শর্টকাটে পেরে যাবে। দুটি শাড়ি ও 4টি শার্টের দাম 1600 টাকা। আবার সেই একই টাকায় একটি শাড়ি, ও মানে যোগ করতে হয় দুটোই, তাহলে দুটো শাড়ি, ওকে, দুটো শাড়ি প্লাস 4টি শার্ট, শার্টকে এসএইচ লিখলাম, এর দাম বলছে 1600 টাকা। ওকে। আবার বলছে সেই একই টাকায়, মানে 1600 টাকাই দাম, সেই একই টাকা মানে 1600 টাকাই, 1600 টাকাতেই কি বলছে, একটি শাড়ি, ওকে, একটি শাড়ি এবং 6টি শার্ট কেনা যায়। অ্যান্সার কি চেয়েছে সেটাকে রাখবে, আর বাকিটা কেটে দিতে হবে, তাহলে সমান করতে হবে। 12টি শার্ট, তাহলে আমার এখানে শার্টের দামটা বের করলে হয়ে যাবে। তাহলে শার্টের দামটা যদি বের করতে হয়, তাহলে আমি কাকে হাঁটিয়ে দেবো? শাড়িটাকে। তাই শাড়িটাকে হাঁটানোর জন্য আমাকে একে 2 গুণ করতে হবে, সমান করতে হবে। তার মানে 2 যদি গুণ করি, তাহলে আলটিমেটলি আমার প্রথমে ছিল 2s প্লাস 4sh মানে শার্ট ইকুয়াল টু 1600, পরে 2 গুণ করলাম মানে 2s প্লাস এদিকে 4sh, এখানে দেখো 2 গুণ হচ্ছে, তাহলে এর সঙ্গে 2 গুণ করতে এর সঙ্গে করতে হবে, 6 দোকানে 12sh ইকুয়াল টু 1600, সরি 3200। এবার আমার কাটাকুটি করতে হবে। এটা কাটার জন্য কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে, তাহলে এর মাইনাস হয়ে গেল, চিহ্নের পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। তাহলে -2s আর +2s কেটে গেল। আর এখানে দেখো বড় সংখ্যার আগে মাইনাস, মাইনাস রাখলে তাহলে 4টে ষাটের থেকে 12টা ষাটের মাইনাস করলে কত হচ্ছে? বড় সংখ্যার মাইনাস, এর চিহ্নে কিন্তু আর ভ্যালু নেই এখন, কিন্তু যেটা আমরা পরিবর্তন করি সেটার ভ্যালু আছে। তাহলে 8টা শার্ট এর দাম হচ্ছে কত? এদিকে -32, -32 থেকে 1600 বাদ দিলে 1600 হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, এক একটা শার্টের দাম কত আসছে? 200 টাকা করে। তাহলে এক একটা শার্টের দাম যদি 200 টাকা করে হয়, তাহলে 12টি শার্টের দাম কত হবে? 12 গুণ করে দাও সঙ্গে, 2400 টাকা। এইভাবেই করতে হয়, এই সময় লাগবে না এগুলো। অ্যান্সার হিসেবে কি? অপশন এ। আচ্ছা, 1200 জন কর্মচারী একটি অফিসে শহুরে ও গ্রামীণ কর্মচারী অনুপাত 8:7, ঠিক আছে। তাহলে দেখা যাক, 8:7 বলছে এরা, 1200 জন কর্মচারী কিন্তু আবার
তাহলে 1200 জন যদি কর্মচারী হয়, 8:7 আছে, তাই টোটাল করলে কত হচ্ছে? 8 7 15, কত হচ্ছে? কত হচ্ছে? 15। আর তাহলে 15-র কত গুণ এটা? 80 গুণ না? দেখো যারা বোঝো না, দেখো 15-র কত গুণ? 120 যদি ধরি, 8 গুণ, তারপরে এখন একটা শূন্য, তাহলে 80 গুণ বেশি। তাহলে 8 মানে কত হবে? 8 8 64, তাই 640 জন রয়েছে যে কি শহুরে, হুম, শহুরে কর্মচারী। আর গ্রামীণ কর্মচারী কত? 80 গুণ করো, 7 8 56, 560, টোটাল যোগ করে দেখো 1280। অঙ্কের দিকে খেয়াল করে দেখো, কিছু নতুন কর্মচারী যোগদান করলো। কতটা কর্মচারী কি জানি না আমরা। এদের মধ্যে 20 জন গ্রামীণ, নতুন শ্রমিক যারা মানে করেছে তার মধ্যে গ্রামের লোক হচ্ছে, মানে গ্রামীণ লোক হচ্ছে 20 জন নতুন। ওকে, এর ফলে নতুন অনুপাত এইটা। আচ্ছা, তাহলে এখানে কিছু একটা অ্যাড হয়েছে, হয়ে নতুন একটা রেশিও এসছে ওদের, যে 5:4। ওকে, এবার দেখো, তাহলে এখানে মোট কত আসলো? শূন্য, সরি 8, আর এখানে 580। এবার এই যে রেশিওটা আসলো কত এখানে? 5:4। তার মানে কি? এবার বুঝতে হবে এখানে তোমাকে 5:4, তাহলে এখানে 4, তার মানে এই 4 মানেই এইটা, 4 মানেই এইটা। ঠিক আছে, আমরা বলছি 4, কিন্তু এখন বলছি সেটা কত? 580 গ্রামীণ লোক। তাহলে 4 এর কত গুণ এটা? কত গুণ? 1, তাহলে 145 গুণ বেশি। তাহলে এর যদি 145 হয়, এরও আমার 145 করলে আমরা এখানে মোটটা পেয়ে যাবো। তাহলে 5 5 25-এর 5, হাতে রইলো বাকি আমার 2, 4 5 20 আর 2 22-এর 2, আর রইলো বাকি 2, 5 5 725। ঠিক আছে, তাহলে কি 725। তাহলে এখন যদি 725 হয়, আর আগে ছিল 640, তাহলে নতুন গ্রামীণ যোগ হয়েছে কত? 725 থেকে আমরা 640 বাদ দিলেই পেয়ে যাব। কত আসছে? 85। তাহলে 85 জন নতুন শহুরে কর্মচারী রয়েছে, অপশন বি। খুব সুন্দর, ঠান্ডা মাথায় করো, চলে আসবে answer। আর কে কে বুঝতে পারেনি বলো, মশার আগে বলো, আর কোথায় বুঝতে পারেনি? সবাই বুঝতে পেরেছে। নেক্সট, 4 বছরে একটি নির্দিষ্ট সুদের হারে এত টাকায় পরিণত হয়ে যায়। যদি সুদের হার 3% বেশি হয়, তাহলে 7 বছরের শেষে সুদ আসলে পরিমাণ কত? তো এখানে কিন্তু সরল সুদের কথাই বলেছে। তাই 4 বছরে একটি নির্দিষ্ট সুদের হারে এত টাকা থেকে এত টাকা, নির্দিষ্ট সুদের হারে 8800 টাকা 1200 টাকায় হয়ে যায়। তাহলে এখানে সুদের হারটা তুমি বের করতেও পারো, নাও পারো, যেহেতু এখানে আমার কি সুদ বলেছে? কোনো সুদ বলেনি, মানে সরল সুদ। ঠিক আছে, এবার আমার দেখো এই 3% বেশি, হুম, 7 বছরে বোঝে, তাহলে 7 বছরের শেষে সুদ আসলে পরিমাণ তোমাকে এখানে কিন্তু বের করতে হবে, কারণ এখানে 7 বছর, টোটাল 7 বছরটা চেয়েছে, তার জন্য বের করতে হবে, নাহলে তোমার বের না করলেও কিন্তু হতো। এখনো না করলেও হবে, কারণ এখানে তুমি যদি মনে করো 4 মানে হচ্ছে 1200 হয়েছে, সেখানে রিফারেন্স করতে হবে, করে মুখোমুখি করতে হবে, করো, ওর থেকে করো। তাহলে আমার দেখে নাও 4 বছরের সুদ কত টাকা হয়েছে? 4 বছরের সুদ কত টাকা হলো? দেখো ডিফারেন্স করো, 3200। তাহলে 4 বছর যদি 3200 হয়, প্রত্যেক বছরের সুদ কত? প্রত্যেক বছরে 800 টাকা করে। তুমি এখানে সুদের হার বের করতে পারো, বের করলে একবারে অ্যান্সার আসবে, আর না বের করো তাও অ্যান্সার আসবে, যেহেতু টাকাই রয়েছে। হ্যাঁ, তো কোনটা করবা? এবার দেখো, তাহলে 3% ধরেও করতে পারো। তাহলে 7 বছরের শেষে, তাহলে 7 বছরে সুদ কত হবে? মানে 3% যদি না বেশি হতো, এটা ভাবতে হবে যে 3% যদি না বেশি হতো, তাহলে 7 বছরে কত হতো? 5600 টাকা হতো। এক মানে যদি 800 হয়, কিন্তু এখানে 3% বেড়েছে, তাহলে 7 বছরে 3% বাড়বে, মানে টোটাল 21% বাড়বে। কত বাড়বে? একবারে করে দাও, এক 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 বছরে 3% করে, তাহলে 7 বছরে কত হবে? 21%। তাহলে 21% ভ্যালুটা বের করো, সুদ পেয়ে যাবে। ঠিক আছে, কত হচ্ছে তাহলে? 2 শূন্য আউট করে দাও, তাহলে কত হচ্ছে দেখো, কত? 1848। এ ভাই গুণ ভুল আর করো না, কত হচ্ছে গুণ করে? আমারই করতে হবে। 8 আর 8 দুগুণে 16, 16 হাতে রাখলো, আর 8, 8 দুগুণে 16, মানে 168। 168 আর 16 কত হয়? 68 আর 16 কত হয়? 184। তাই ঠিকই তো বলছিলে, কনফিডেন্স থাকো নিজে দিয়া। 1848। তাই মোট, মোট কিন্তু সুদ হলো এইটা, তাহলে টোটাল কত সুদ হলো?
যোগ করো। 8, 4, হ্যাঁ একবারে করে দাও, যে তোমার সুদ আসল চেয়েছে। এটা তো আমার সুদ পেলে, টোটাল সুদ পেলে, হ্যাঁ বৃদ্ধির পরে, আর এর সঙ্গে আমি কি করে দেবো, আসলটা যোগ করলে সুদ আসল হয়ে গেল। তাহলে এখানে 8 হয়ে গেল, এখানে আসলে কত, 4 এসে গেল, 8। দেখো একটা অপশনে 48 আছে, আর দেখার দরকার নেই। একশো অপশনে সেদিকে 48 আছে বা 8 আছে, তো এটাই আনসার। ঠিক আছে, এটা যদি আমরা ফ্র্যাকশনে করতাম, করা যেত। যে ফ্র্যাকশন বলতে কি বলতে চাইছি, যদি আমরা ডাইরেক্টলি আনসার বের করতাম তো সেটা আরো ইজি হতো আমার মনে হয়। তো 8800 এর ভিতরে তাহলে কত টাকা আসছিল, 4 বছরের সুদ 3200, 1 বছরে কত আসছিল 800। 100 কথা সুদের হার দিয়ে আমরা করতাম যখন, তাহলে কি করে করতাম সেটা দেখাচ্ছি। শূন্য শূন্য কাটতাম, শূন্য শূন্য কাটতাম, হ্যাঁ ও বাহ, এ তো আবার দেখছি পয়েন্ট আসছিল। 8, 11, 88, 100/11%, 100/11% আসছিল। এটা ক্রিটিক্যাল হয়ে যায়, দরকার নেই, ঠিক আছে, এটা করার দরকার নেই, ওটাই ঠিক ছিল। এখানে পার্সেন্টেজ হলে দেখবো তোমার ফ্র্যাকশন প্যাটার্ন চলে আসে, তখন আরটা উল্টোপাল্টা হয়ে যেত, তো এটাই ঠিক আছে যেটা করলাম পাট পাট করে। তারপরে দেখো, অনুরাগ, ভবেশ ও চিন্দির বর্তমান বয়সের গড় হচ্ছে 35 বছর। 1 বছর আগে তাদের, আগে ভবেশের বয়স চিন্দির চেয়ে দ্বিগুণ ছিল, আর 5 বছর পরে অনুরাগের বয়স ভবেশের বয়সের 2/3 হবে। যখন চিন্দি জন্ম হয়েছিল তখন অনুরাগের বয়স কত, বলো। কি বলেছে, ঋষি কি আসবে এটা? দেখো আবার একটু পড়ো। অনুরাগ, ভবেশ এবং চিন্দির বর্তমান বয়সের গড় হচ্ছে 35, তাহলে মোট কত, এদের মোট কত, 105। 3 গুণ করতে হবে তিনজনের, ওকে। 1 বছর আগে ভবেশের বয়স চিন্দির চেয়ে দ্বিগুণ ছিল। 1 বছর আগে ভবেশের বয়স, আর 5 বছর পরে অনুরাগের বয়স ভবেশের বয়সের 2/3 হবে। হম, কারটা ধরা যায়, 1 বছর আগে ভবেশ, 1 বছর বর্তমান ধরে নি নাকি, চলো দেখো। তাহলে 1 বছর আগে ভবেশের বয়স চিন্দির চেয়ে দ্বিগুণ ছিল, আর 5 বছর পরে অনুরাগের বয়স ভবেশের, তাহলে ভবেশটাকে কমন নেওয়ার চেষ্টা করো, কারণ ভবেন দুটোইতেই আছে। ভবেশের বয়স চিন্দির থেকে দ্বিগুণ বেশি ছিল, আচ্ছা চিন্দি ধরতে হবে। আচ্ছা 1 বছর আগে, তাই তো, তাহলে চিন্দির বয়স ধরে নাও এক্স, চিন্দি, চিন্দির বয়স ধরেছিলাম এক্স। চিন্দির চেয়ে দ্বিগুণ ছিল কার, ভবেশ। আর তা ভবেশের বয়স তাহলে চিন্দির থেকে দ্বিগুণ মানে 2x ছিল। এটুকু আশা করি ক্লিয়ার। তাহলে 1 বছর আগে, তাহলে বর্তমানে কত, x+1, এরও 2x+1। এটা বুঝতে পারোনি কে কে, এটা কে কে বুঝতে পারোনি? বুঝতে না পারলেই সমস্যা, বুঝতে পারলে আরো সমস্যা, বলো কে বুঝতে পারোনি? এটা আশা করি বুঝে গেছো যে ভবেশের বয়স চিন্দির চেয়ে দ্বিগুণ ছিল, চিন্দির ধরেছি কত আমরা, এক্স, আর ওকে 2x হয়ে গেল। 1 বছর আগে ছিল তো বর্তমানে করে দিলাম, +1 করে দিলাম, ওকে। এ বলছে আর 5 বছর পরে অনুরাগের বয়স ভবেশের বয়সের 2/3। তাহলে দেখো 5 বছর পরে মানে কি, 2x+1+5 মানে টোটাল 6। ঠিক আছে, 2x+1 মানে বর্তমানে, তার সঙ্গে যে 5 অ্যাড করি কত হবে, 6 হয়ে যাচ্ছে, 2x+6, ওকে। এটা ভবেশের বয়স। 5 বছর পরে অনুরাগের বয়স ভবেশের বয়সের 2/3। এটা অনুরাগ আসছে, অনুরাগ কি এর 2/3 হয়ে যাবে, 2x+6 এর 2/3 মানে 2/3। এটা কত, 5 বছর অনুরাগের বয়সের ভবেশের বয়সের 2/3 হবে, ওকে। এটা কিন্তু 5 বছর পরে। এটা ক্লিয়ার আছে কিনা বলো, এটা যদি ক্লিয়ার হয়ে যায় অঙ্ক কিন্তু এবার আমরা করতে করতে বেরিয়ে যাব। এবার এটা একে কি করতে হবে, একে যদি আমরা তাহলে ক্যালকুলেশন করে আমরা এটাকে একটা কাজ করতে পারি, যে কি এটাকে বর্তমানে কনভার্ট করতে পারি। কি করতে পারি, বর্তমানে কনভার্ট করতে পারি। করা যাবে কিনা, করা যাবে। আর যদি বলে না বর্তমান না করে আমি এটা করি, তাহলে এটা সুবিধা হয়ে যাবে, x+6, এটা করলেও সুবিধা হবে, এটা করলে আরো বেশি সুবিধা। তাহলে এখানে টোটাল দেখো প্রত্যেকের ভিতরে x+6 মানে কমন যাচ্ছে,
এক্স প্লাস সিক্স কমন যাচ্ছে, দেখো এক্স প্লাস সিক্স কমন যাচ্ছে, যাচ্ছে না? তাহলে এক্স প্লাস সিক্স যদি কমন যায় তাহলে এখানে এক্স প্লাস সিক্স আমার এখান থেকে কিন্তু রেশিও বেরিয়ে যাচ্ছে, জানো তো? যাই হোক, এখান থেকে কিন্তু আমি রেশিও বের করে ফেলতে পারছি, কিন্তু এটা বর্তমান বয়স, এখান থেকে কিন্তু রেশিও বেরিয়ে যাচ্ছে, রেশিও করে দাও তো। রেশিও মানে কি, যে এক্স প্লাস সিক্স যদি কমন থাকে, কমন মানে সেটা কি ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে এক্স প্লাস সিক্স প্রত্যেকের থেকে হাটিয়ে দাও, তাহলে এটা কি পড়ে থাকবে, এক পড়ে থাকবে। এটা কি পড়ে থাকছে, এক্স প্লাস সিক্স যদি নেওয়া নেই, এটা কি নেওয়া যাবে? এভাবে কি নেওয়া যাবে? আচ্ছা, আচ্ছা নেওয়া যাবে, এক্স পড়ে থাকবে, কি পড়ে থাকবে, এক্স পড়ে থাকছে না? কারণ এখানে এক্স প্লাস এক্স প্লাস এক্স, এক্স পড়ে থাকবে, ঠিকই বলেছে, এক্স পড়ে থাকবে। যাই হোক, তো এটা আমরা যদি নাও করি থাক না, অসুবিধা নেই, থাকলেও কোনো সমস্যা নেই, যদি না রাখি তাও কোনো সমস্যা নেই, যাক আমরা এটা করেই দেখি। তাহলে এটা এক ধরি, এটা কত আসছে, শুধু এক্স পড়ে থাকছে, এটা কি পড়ে থাকছে, এই কমন নিয়ে নিই, তাহলে এখানে আহ শুধু এক্স মানে টু এক্স বাই থ্রি পড়ে থাকছে, তাই তো থাকছে, তাই থাকছে তো নাকি? না এই যে, এই যে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে তিন, এটা হয়ে যাবে থ্রি এক্স, আর এটা তিন আউট হয়ে গেল, তাই তো? এইভাবে কি আসছে? যখন চিহ্ন, আচ্ছা এটা কিন্তু এইবার এখানে ভ্যালু একটা তো আসবে, এবার এটা করলেই তো আসবে, দেখে তো যদি না আসে তখন আমরা একটা এই লাইন দিয়ে করব। এবার এটা কিন্তু ছিল কি, কেটেছিল আমরা 5 বছর পরের ঘটনা, তাহলে এদের যদি প্রত্যেকের 5 বছর করে বেড়ে যায় তাহলে কত হয়ে যাবে, 120। ঠিক আছে, এবার এইগুলোর যোগফল কত আসে দেখো তো, 3 আর 5 এক্স, 5 এক্স মানে তো, এটা যে মাইনাস হয়ে গেলি তখন তখন 17 আসে, 17 বলতে হবে না। আচ্ছা এটা বাদ দাও, এখান থেকেই করি আমরা, এখান থেকেই করি, ঠিক আছে, এইখান থেকে আমরা করতে করতে যাই, দেখি কি আসে। আর 5 বছর পরে অনুরাগের বয়স ভবেশের বয়সের 2/3, বয়সের 2/3। ওকে, তাহলে এখান থেকে আমরা করতে করে যাই, কমন ফমন নেওয়ার দরকার নেই, এইটুকু ক্লিয়ার আছে কিনা বলো, এইটুকু ক্লিয়ার থাকলে এবার ক্যালকুলেশন করতে করতে যাবো আমরা। আর এইটুকু যোগ করলে কত আসবে, এটা যোগ করো, যোগ করলে কত আসছে, এটুকু যোগফল করে দাও, কত আসে দেখো তো, এটা গুণ করে দাও না, অত ঝামেলা না করে এটা গুণ করে দাও, এটা গুণ করে দাও, এই যে 2x প্লাস সিক্স, আচ্ছা 2x না, 4x প্লাস 12 বাই 3, এটা করে দিলাম, কার অসুবিধা? এবার এই তিনটা কি করবো, এদের সঙ্গে যোগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে তো নাকি, না যোগ হবে, গুণ হয়ে যাবে, তো গুণ করলে কত আসছে, গুণ করে দাও কত আসছে দেখো, এবার চলে যাবে দেখবা, এটা 3x হয়ে যাবে, করতে করতে যাও না, আর আমার জায়গা নেই বলে আমি কিছু করতে পারছি না মেন কথা। যাই হোক, তাহলে আমরা তিন করে, এই তিনটা আসলে আসলে তোমরা বুঝতে পারছো না হয়তো, এক্স প্লাস সিক্স একটা মান এসছে, সেটা কিন্তু 5 বছরের পরে, তো 5 বছর পরেই করি না, কি আছে দেখি, আর এখানে আসছে কি, যোগ 2x প্লাস সিক্স, হ্যাঁ প্লাস এদিকে এইটা, আচ্ছা আরো সোজা হয়ে যাবে, এটা আমরা রেখে দিই মনে হচ্ছে। আর এখানে আছে কি 2x প্লাস সিক্স ইন্টু 2/3, ঠিক আছে। তো ব্র্যাকেট গুলো হারিয়ে দিচ্ছি, এবারে এটা যদি গুণ করা হয় তাহলে কত আসছে দেখো, কত আসছে, তাহলে প্রত্যেকের সঙ্গে এই যে এখানে তিন ছিল, ওই তিন গুণ হয়ে যায় না, সেটাই বলছি, তাহলে এটা কত হয়ে যাবে, 3x প্লাস সিক্স প্লাস তারপরে কত হচ্ছে,
আচ্ছা, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে নাকি আমি ওর কোনো রেসপন্স পাচ্ছি না বলে আমি খাপচারা খাপচারা হয়ে যাচ্ছে? তা এটা যোগ করো না, করতে বলছে, আমার একটু জায়গার সমস্যা হচ্ছে, বুঝতে পারছো না? মোহিত প্রহিত রয়েছে, এটা গুণ করে দাও তিন। কত আসছে টোটাল করে? 13x+48, তাহলে ও পাশে 120 থেকে 48 বাদ দিলে কত আসছে? কত আসছে, করো করো। 13x ছিল না 12x, দেখো তো ভালো করে। বাহাত্তর ছিল নাকি, মানে কি ছিল ভালো করে দেখো, ভুল করো নি তো আবার? আচ্ছা, আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি আর একবার, দাঁড়াও। দেখো, এই ম্যাথটা আমি রেশিও ধরেই করে দিচ্ছি, কত ইজি ছিল, আমি গোলমাল করে ভুল করে ফেলেছি। দেখো, আমারই দোষ, তোমাদের কোনো দোষ নেই। দেখো, ক্লিয়ারলি মাথা ঠান্ডা করে বুঝে নাও, দুটো তিনটে লাইন করবো হয়ে যাবে। দেখো, সেই একই রকম ভাবে করবো, যে চিন্দির ধরে নেবো এক্স বছর বয়স। এই চিন্দির এক্স বছর বয়স, চিন্দি আর ভবেশ, এই ভবেশের কত হবে 2x। এটা কবে? 1 বছর আগের, বর্তমান থেকে 1 বছর আগে। ওকে, এইবার এখানে দেখো বলছে আর 5 বছর পর, আর 5 বছর পরে মানে কি, বর্তমানের থেকে 5 বছর, তাহলে এটাকে 5 বছর অ্যাড করে আমরা কি করে নেবো একবারেই, কি করে নিলাম, x+6 করলাম। কেন 6 করলাম? কারণ দেখো, বর্তমানে আসতে গেলে প্লাস এক করতে হতো, আর 5 বছর পর মানে 6 করলাম, তাহলে x+6 হয়ে গেল। ওকে, তাহলে ভবেশ কত হয়ে যাবে, 2x+6। দেখা যাচ্ছে না? ভালো সময় দেখা যাচ্ছে না? এবার দেখো, অনুরাগের বয়স ভবেশের বয়সের 2/3, তাহলে অনুরাগ বের করবে এবার। তাহলে ভবেশের 2/3 মানে কি, 2x+6 এর 2/3, 2/3। ওকে, এবার এখান থেকে আমরা কমন নেবো, মানে কেটে দেবো। কি কাটা যাচ্ছে, প্রত্যেকের ভিতরে দেখো x+6 আছে, তাহলে x+6 যদি থাকে এর ভিতরে, তাহলে আমরা কমন নিয়ে নিচ্ছি, মানে ভাগ করে দিচ্ছি, এক করে রয়েছে। এর ভিতরে যদি আমরা x+6 নিই, তাহলে এখানে দুটো x ছিল, তাই একটা x নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে একটা x। ঠিক আছে, এখানেও যদি তাই করি, তাহলে এখানেও তাই কি পড়ে থাকছে, একটা x। একটা x ইন্টু 2, তাহলে 2x করে নিলাম, 2x/3। আর এই 3টা হারানোর জন্য প্রত্যেকের সঙ্গে 3 গুণ করে দাও। এই 3টাকে হারানোর জন্য কি, প্রত্যেকের সঙ্গে 3 গুণ করে দাও। তাহলে একেও 3 গুণ করো, একেও 3 গুণ করো, একেও 3 গুণ করো। তাহলে আলটিমেটলি কত আসছে, 3 এলো, আর এদিকে কত আসছে, 3x এলো, আর এদিকে 2x এলো। এই 3 3 কেটে গেল, ব্যাস হয়ে গেল। কিন্তু আর কিছু দেখার দরকার নেই, এটা কিন্তু ক বছর পর, এটা বর্তমান থেকে 5 বছর পর। ঠিক আছে, এইবার একটা জিনিস মাথায় রাখবে, এইখানে যে আমরা করেছি, তো এইখানে একটু বাই মিস্টেকলি একটা করে ফেলেছি, সেটা হচ্ছে কি, দেখো, যে এই যে 35 বছর মানে কত ছিল, 105, তাই তো, 105 ছিল, 105। আর 1 বছর আগে ভবেশের বয়স, এবার দেখো আমরা 1 বছর আগে আবার চলে গেছিলাম, তাহলে 105। ঠিক আছে, আচ্ছা, সে তো একই বিষয়ই চলে আসলো। আমি যেটা বলতে চাইছিলাম যে কি, ওখানে তাহলে চিন্দির বয়সটা আমরা যেটা বের করেছি, সেখানে তো আর তোমার আসছে না। আচ্ছা, এটা কি ঠিক আছে, গড় ছিল 135, এটা কি বর্তমানে ছিল, এটা ঠিক আছে, তোমরা করেছো? ওরকম হলে তো আসবে না আনসার। এটাকে করেছিলে তোমরা? কেন বলছি, এটা যদি 1 বছর আগে গতি ছিল, ইজিলি চলে আসছে, কারণ দেখো, এবার তাহলে 6 করে যদি অ্যাড করি, 3 জনের কত হবে, 318 অ্যাড হবে। 18 যদি অ্যাড হয় কত হচ্ছে, 123 হচ্ছে। তা এদের মোট ভ্যালু কত হচ্ছে, 5x+3 হচ্ছে। এটা সমান সমান এটা হয়, তাহলে 5x = কত হচ্ছে, 3 মাইনাস হলে 120 হয়। 5 সমান সমান 24 চলে আসছে। এবার যদি এটা করি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চাইছে চিন্দির জন্ম হয়েছে তখন অনুরাগ। তাহলে এখানে আমার টোটাল কাটাকুটি করবো, দেখবো আসছে কত, 2x মানে হচ্ছে 24 × 48 আর 6 54, 54 গুণ 2/3, তাহলে 54কে যদি কাটি, 3 8 36 আসছে, এটা কত আসছে, 36। আর চিন্দি কত আসছে, চিন্দি আছে 24 আর 6 30। তাহলে জন্ম যখন হয়েছিল নিশ্চয়ই 6 বছরের বড়, তাহলে 6 বছর ছিল ওর বয়স। এটা কিন্তু আসছে। ঠিক আছে,
মিস্টেক থাকলে তো বাবা হবে না। হুম। এটা হয় না, ঠিকই বলেছো একদিক দিয়ে। তাহলে যোগ করে দেখো কত আসছে। যা কেটে গেছে। তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর একবার আমি ক্লিয়ার করছি, তোমরা এই পর্যন্ত তো সবাই বুঝে গেছো যে 5 বছর পরে ভবেশ চিন্দির বয়স x+6, আর 2x+6 কার ছিল? ভবেশের বয়স। আর তার বয়স কত ছিল? কে এর এইটার 2/3, তাহলে এইটা 2/3 মানে কত? 2 গুণ করে দাও উপরেরটার সঙ্গে, 4x+12/3। আর এদের যে মোট মানটা, এই মোট মানটার গুণফল, ঠিক আছে, এই মোট মানটার গুণফলই হচ্ছে কিন্তু তোমার ওই 100। এইটা যোগফল, তাহলে এর যোগফলটাই কিন্তু দেখো এই 35 মানে বর্তমানে 105 মোট বয়স। আর 5 বছর পরে কত হবে? 3×5 = 15, বেড়ে যাবে এক্সট্রা, তাহলে হয়ে যাবে কত? 120। তাহলে এদের যোগফলটাই 120। এবার তুমি কি করবে? এলসিএম করে দেবে। এলসিএম হচ্ছে 3, এদের নেই বলে এদের সঙ্গে 3 অ্যাড করে দেবে, মানে অ্যাড মানে গুণ করবে। তাহলে 3x+18 প্লাস 3×2=6x+3=18 প্লাস 4x+12 যোগ করবে, করলে দেখবে আসবে কি 13x+48 টোটাল করলে। তো এ পাশে +48, ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এবার এই তিনটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 3×12=30, 360। 360 থেকে 48 মাইনাস হলে কত হয়ে যায়? 312। আর 13 দিয়ে কাটলে কত হয়ে যায়? 24। তাহলে এক্স এর ভ্যালু 24 আসলো। এইভাবে যখন ভ্যারিয়েশন করবে তখন 24 যদি চলে আসে তখন দেখবে x+6 মানে কত? 30 হয়ে যাচ্ছে। 24 যদি 24 আসে 30। আর এখানে কত আসছে? 108/3। 108/3 মানে কত হয়? 36। তারপর নিশ্চয়ই চিহ্নিত থেকে অনুরাগ কত বছরে বড়? 6 বছর। তার মানে অনুরাগ যখন জন্মগ্রহণ করছে, সরি, চিনি যখন জন্মগ্রহণ করছে, অনুরাগের বয়স তখন 6 বছর। এইটুকু চেয়েছে। এবার ক্লিয়ার হয়েছে তো? অনেক লং হলো কিন্তু বুঝালাম। শোনা যাচ্ছে না? না নেই, রেসপন্স পাচ্ছে না? সময় লাগলো, আবার শিখিয়ে দিলাম। নেক্সট। ওই জন্য খাতা ধরতে হয়, বুঝলি? আমার একটু ওই জায়গাটা কি হচ্ছে, ওই স্টাইলাসটা আগের শেষ ক্লাসে থাকলে। না না, অত লেভেলের আসবে না বলা ঠিক, কেউ আসে না অত, কিন্তু অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল, ঠিক আছে, সোজা অঙ্ক। যে যে বিশাল সিজিএল এর অঙ্ক সব। আজকের অঙ্কগুলো ছিল একটু টাফ ছিল, ঠিক আছে। আর এত টাফ আসে না ডব্লিউবি তে, সবাই জানে। দেখে নাও, কিন্তু আমরা শিখবো। এ বি সি ডি এর গড় বয়স এত বছর, এ বি এর গড় বয়স 40 বছর, সি ডি এর গড় বয়স এত বছর, এ এবং ডি এর বয়স এত বছর, এবং 42 বছর হলে বি এবং সি এর গড় বয়স কত? তাহলে এ বি সি ডি এর গড় বয়স বলছে 25, তাহলে মোট কত হয়ে যাবে? একশো চল্লিশ, ওকে। এ এবং বি এর গড় বয়স বলছে 40, তাহলে মোট বয়স কত হয়ে যাবে? কত হয়ে যাবে? আচ্ছা। আচ্ছা, তাহলে সি এবং ডি এর গড় বয়স 30, তাহলে 60 বোঝাই যাচ্ছে। সি ডি আর ডি কত হবে? 60 তো হবে, না হলে তো আর তোমার 140 আসবে না, তাই না? তাহলে মোট বয়স তো আসছে। এ এবং ডি এর বয়স যথাক্রমে, তাহলে এর বয়সটা বলে দিচ্ছি একবারে, তাহলে ইজিলি পেয়ে যাচ্ছে। তাহলে এ বি এর থেকে এর বয়সটা বাদ দিতে হবে, দিলে কি বির বয়সটাও পেয়ে যাবো। সিম্পল করে দিয়েছি। এ এবং ডি এর বয়স যথাক্রমে 28 এবং 42। তাহলে দেখো এর বয়স কত বলে দিচ্ছে? এর বয়স বলে দিচ্ছে 28। ওকে। তাহলে দেখো এ বির বয়স বলছে 80, তাহলে 80 থেকে যদি আমরা আহ এর বয়সটা বাদ দিই, তাহলে কার বয়স পড়ে থাকবে? বির বয়সটা, কারণ এ বির বয়স থেকে এর বয়স বাদ দাও, তাহলে 80 থেকে 28 বাদ দিলে কত হয়? তাহলে 52 বছর হচ্ছে বি এর বয়স, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখান থেকে ইজিলি আমরা কার বয়স পেয়ে যাবো আবার? সি আর ডি, তাই তো। ডি এর বয়স বলে দিচ্ছে কত? ডি এর বয়স বলেছে 42, ওকে। ডি এর বয়স হচ্ছে 42, ওকে। তাহলে সি এর বয়স কত? দেখো, সিডি 60, 60-এর থেকে যদি আমি ডি এর বয়সটা বাদ দিই, তাহলে সির বয়সটা পড়ে থাকবে কত হচ্ছে? 18। ব্যাস, অ্যান্সার কি চেয়েছে? যে কি বি এবং সি এর গড়, তাহলে গড় মানে মোট প্লাস সংখ্যাতে ভাগ করে দাও, বাই 2 করে দাও, তাহলে 52 আর 38 আর 18 যোগ করলে কত হয়? 70। 70কে 2 ভাগ করলে 35।
সোজা অঙ্ক কিন্তু, এটা কোনো জটিল নেই, এটা কোনো কাজেই লাগবে না, এটা একটা সোজা অঙ্ক ছিল। হ্যাঁ, নেক্সট। যদি একটি নির্দিষ্ট মূলধনের উপর চক্রবৃদ্ধি সুদ দ্বিতীয় ও তৃতীয় বছরের শেষে এত কিছু না, কিন্তু মাথায় রাখবে যে এটা তোমরা পারবে, যে দ্বিতীয় বছরের ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় বছরের যেটা তোমার টাকা হচ্ছে, এটা তৃতীয় বছরের কি হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, আসল। তাহলে 2100 টাকা আছে, তাই সুদ আসল কত হলো, দেখো তৃতীয় বছরে সুদ আসল কত হয়েছে, 2268 টাকা। তাহলে এইটা কিন্তু তৃতীয় বছরে আসল হিসেবে কাজ করে, দ্বিতীয় বছরে যেটা সুদ আসল হচ্ছে সেটা তৃতীয় বছরে আসল হিসেবে কাজ করে। তাহলে এর উপরে তুমি সুদ পাচ্ছ ক টাকা, তৃতীয় বছরে গিয়ে সুদ পেয়েছো কত টাকা সুদ পেয়েছো, তাহলে 2100 টাকার উপরে বিয়োগ করে দেখো 168 টাকা তুমি কি পেয়েছো, সুদ পেয়েছো। শতকরাই কত, 100-এ কত, রুশন রুশন আউট করে দাও, 8 দিয়ে কাটো, 8 8, 8 দুগুণে 16, 8% অ্যান্সার, একদম সিম্পল অঙ্ক। নেক্সট। একজন রাইস মিল উৎপাদক এত টাকা প্রতি কেজি দরে চাল, 14 টাকা প্রতি কেজি ওই চালকে এত অনুপাতে, এত অনুপাত মানে কি, একটা 4 কেজি একটা 5 কেজি, তোমাকে বলেছিলাম মনে আছে তো। তাই 12.5 টাকা করে হলে কত হয়, 4 কেজির দাম কত হয়, 50 টাকা, তাই তো নাকি, 12.5 টাকা হলে 50 টাকা হয় না। হুম। আর 5 মানে 5 কেজি ধরতে বলেছিলাম, তাহলে 14 টাকা করে হলে 5 কেজির দাম কত হবে, 70 টাকা। মোট কত কেজি, মোট 9 কেজি হয়েছে, আর দাম হয়েছে এদিকে 5 7 7 5 20, 120 টাকা, তাই তো, 120 টাকা হয়েছে। তাহলে এই মিশ্রণে 16 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে, ঠিক আছে। তো তুমি এখানে এক একটার ভ্যালু বের করে নিতে পারো, বা নাও পারো, বা মোট ভ্যালু বের করে নাও, কোনো সমস্যা নেই। 9 কত হয় একবারে করে নেবো, তাহলে তাহলে তোমার ফ্র্যাকশন ট্যাকশন আসবে না। তাহলে তুমি বিক্রি করছো ক টাকায়, তাহলে 9 কেজি 16 টাকা করে যদি বিক্রি করো, কটায় বিক্রি করছো, 144। তাহলে 120-তে তুমি ক টাকা লাভ করলে, 120-তে 24 টাকা লাভ করলে, 100-এ কত, এটারও সুবিধা হয়ে গেল। তাহলে 5 20 100, আর 6 20 120, 6 দিয়ে কাটলে তাহলে তুমি 4 5 20, 20% অ্যান্সার। কে কে বুঝতে পারো নি, এখন সোজা অঙ্ক কিন্তু। আর এই যে থাকবে এটাকে পরিমাণ ধরে নেওয়া কেজিতে, বুঝতে পেরেছো তো। নেক্সট। এই টাইপগুলো আসে, কিন্তু আগে যেহেতু অত টাইপের অত ডিটেল দেবে না, সিরিয়ালে আসে, কিন্তু করে রাখো। দুটি সংখ্যার লসাগু এত, তাদের গসাগু এত, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য, একদম সোজা। দেখো লসাগুকে দেখো রিপিট, রিপিট নয়, এটা রিপিট নয়, মানে এটা সমষ্টি চেয়েছে, এটা সমষ্টি। ও হ্যাঁ, 108 ছিল এটা, ঠিক আছে, রিপিট ছিল এটা। দেখো রাম অনিল 1 বছরের জন্য অংশীদারি ব্যবসা শুরু করে, রাম 1200 টাকা বিনিয়োগ করে, অনিল 1500 টাকা বিনিয়োগ করে, 3 মাস পরে আদিত্য 900 টাকা। দেখো আমি প্রথমে কি বলি, শূন্যগুলো আউট করে দেওয়া, রেশিও করতে পারলে করে দাও। দেখো শূন্যগুলো আউট করলেও 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 4 12, 3 5 15, আর 3 3 9, ব্যাস ওই ধরে নিলাম এই। এটা কি বিনিয়োগের রেশিও, কত সময় ধরে কাটিয়েছে দিয়ে আমরা লভ্যাংশ রেশিও বের করে দেবো, বুঝতে পেরেছি এটা কি করলাম, এটা কি করলাম, বিনিয়োগের রেশিও, ইনভেস্টমেন্টের রেশিও করে ফেললাম। এবার আমরা টাইমের রেশিওটা দেখো কি বলছি। রাম, প্রথমে রাম, ঠিক আছে, রাম 1200 টাকা বিনিয়োগ করে এবং অনিল 1500 টাকা বিনিয়োগ করে, 3 মাস পর আদিত্য 900 টাকা বিনিয়োগ করে। তার মানে কি, এও 12 মাস কাটিয়েছে, এও 12 মাস কাটিয়েছে, হ্যাঁ, আর 3 মাস পরে এসে আদিত্য লেগেছে। আচ্ছা আচ্ছা, আবার এখানে দেখো বলেছে অনিল 6 মাস পর টাকা তুলে নিয়ে, তাহলে অনিল 6 মাসের জন্য কাটিয়েছে, ঠিক আছে, কিন্তু আদিত্য 3 মাস পরে এসে মানে ক মাস কাটিয়েছে। ক্লিয়ার হলো, তাহলে এটা রাম, এটা হচ্ছে অনিল, এটা আদিত্য। কে কে বুঝতে পারোনি এটা, যে 12 6 9 কি করে এলো ভাই, কে কে বুঝতে পারোনি, বুঝতে পেরেছো তো। তুমি যদি মনে করো যে এই টাইমটাকে আমি ছোট করে নেবো, তাও করতে পারো, কোনো সমস্যা নেই, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখো 3 4 12, 3 2 6, তাও করতে পারো, কোনো ব্যাপার না। 3 3 9, এটা কিসের রেশিও, একটা টাইমের। আর টাইম আর ইনভেস্টের গুণ করলে লভ্যাংশ রেশিও পেয়ে যাবে, 4 4 16, 5 দিয়ে 10, 3 3 9, এটা কিসের রেশিও আসলো, প্রফিটের রেশিও। কারণ ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করলে আমরা প্রফিটের রেশিও পাই। তো টোটাল কত আসছে, 16 আর 10-এ, আচ্ছা 26 আর 9 35, ভেরি গুড। তো 35 মানেই কত বলছে,
245 9 গুণ দেখতে পাচ্ছি আমরা, 90 গুণ তার মানে, তাই তো? দেখো 9 গুণ, 5 9 45, 3 নং 27, এই না তো 7 গুণ, 7 গুণ 5 7 35, হ্যাঁ 7 গুণ মানে 70 গুণ। ঠিক আছে, তাহলে 35 70 অনুপাতের টোটালের থেকে 70 গুণ বেশি। তাহলে আদিত্যর ভাগ কত? আদিত্য ভাগ কত? 9, 9 সত্য কত? 9 7 নং 63, মানে 37টা। এই হচ্ছে অঙ্ক, জাস্ট মাথায় রাখতে হবে ইনভেস্টমেন্ট আর টাইম। এখানে এইভাবেই পরীক্ষা এসে খুব সুন্দর এগুলো। আমার ভালো লাগছে যে যদি তোমাদের ডিটেলস করে দেয় তখন তোমরা পারবে কিনা। ভাই এটা খুব সোজা, এটা কি করবো আমি? দেখো, 100 টাকার জিনিস দাম কমে হয়েছে 85 টাকা। ঠিক আছে, আমি ফ্র্যাকশন ভাবে করলে ভালো হতো। ফ্র্যাকশন করে করলে আসবে তো কত, 20 আর 17 টাকা, মানে 20 টাকার জিনিস 17 টাকা হয়েছে। এটা কি টাকাতে আছে, আর টাকার উল্টো কি হয়, পরিমাণ। 17:20। তাহলে তুমি পরিমাণ বাড়াচ্ছ, খরচ বাড়াতে পারে, তাহলে খরচ বাড়ানো মানে পরিমাণ বাড়ানো একই বিষয়। তার মানে কত হচ্ছে দেখো তো, তাহলে কি করবো আমরা? তাহলে 17-তে 3 বাড়াচ্ছ, 100-এ কত? তার মানে 300/17 অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট, আমানের বেতন 3/5, এটা রেশিও করে দাও, সোজা হয়ে যাবে। এটা আমানের বেতন, এর 3/5 ভবেশের বেতনের সমান। ভবেশ, আমানের বেতন এর 3/5 ভবেশের বেতনের সমান বলছে। ওকে, তাহলে 3/5 সমান মানে কি, নিচে দেখো যেটার সঙ্গে তুলনা করছো, দেখো আমানের বেতনের এর এর মানে নিচেরটা হচ্ছে এর, হ্যাঁ, তাহলে পঞ্চমাংশ মানে 3/5, তাহলে আমান হচ্ছে 5 আর ভবেশ হচ্ছে 3। ওকে, আবার দেখো পরের শর্তে কি বলছে, ভবেশের বেতন, বেতনের তাহলে এর মানে নিচেরটা তো সে, আর 4 দিন, 4 দিন হচ্ছে কত, 7। সেম করতে হবে, সেম করলে কি করতে হবে, একে 11 গুণ করে দাও। ভবেশ তো একই জিনিসটা, তুই আলাদা তো হতে পারে না, একে 3 গুণ করে দাও। তাহলে তাই যদি করি, তাহলে একে 11 গুণ করলাম মানে এখানেও 3 কত করতে হবে, 5 11 55 হয়ে যাবে, একেও 11 গুণ, আর এটা 30 করে দিলে, তাহলে একে যখন 3 গুণ একেও গুণ করা লাগবে, 321 করা লাগবে। অ্যান্সার কি চাইছে, একবার বেরিয়ে আসবে। এর টোটাল কত হচ্ছে, 109। এদের টোটাল কত হচ্ছে, 109। এই অনুবাদের টোটাল 109। 109 55 5 9, এটার কত গুণ, এটার 51 গুণ, কত গুণ, 51 গুণ। ঠিক আছে, তোমার না পারলে ছোট ছোট করে কাটার চেষ্টা করবে, কিন্তু এটা 51 গুণ হচ্ছে। হ্যাঁ, অ্যান্সার কি চেয়েছে, প্রত্যেকের বেতন তো 55, 5 গুণ করো, তাহলে দেখো ইউনিট যদি দেখো, 5 × 5 শেষে 5 আছে, একটা অপশনে দেখতে হবে, এটা অ্যান্সার। আবার তুমি এটা দিয়ে থাকো, 3 দিয়ে 3 গুণ 51, 3 অক্ষে 3, একটা অপশনে 3 আছে। আবার এই এক যদি করো, দেখো এক অক্ষে এক, একটাতেই আছে। এটা যদি একটাতে না থাকলেও অনেকগুলো থাক, এটাতেও আছে এটাতেও আছে, কিন্তু এইগুলো তো কমন হয়ে যাচ্ছে। গুণ করে বোকামি করতে যাবে না। আজকে লাস্ট ম্যাথ, বেঁচে যাই বাবা। দেখো, 13.5 বছরের সরল সুদের কিছু অর্থ 70, এটা খুব সুন্দর একটা অঙ্ক, আমি সুন্দরভাবে করবো। হুম, দেখো তার মানে কি, দেখো বছরে সরল সুদে এত টাকা হবে, তার নিশ্চয়ই 14 টাকা রেখেছিল, 17 টাকা হলো। ওকে, আবার বলছে 21 টাকা রেখেছিলে, 29 টাকা হলো। এটা বুঝতে পারলে তো, যে তুমি 14 টাকা রেখেছিলে, এটা কিছু বুঝতে না পারলে বলবে সরল সুদে কিছু অর্থ এত গুণ হলো, এত গুণ মানেই হচ্ছে কি 14 টাকা রেখে তোমার 17 টাকায় পরিণত হয়েছে, আর এত গুণ মানেই 21 টাকা রেখেছিলে 29 গুণ। কিন্তু তোমার তো এখানে তো আসলের পরিমাণ তো সমান, তাই না? এখানে তো আসল তো সমান রয়েছে, তাহলে আসল, দেখো এত বলে সরল সুদে কিছু অর্থ, তাহলে এই কিছু অর্থটা তো সমান না, তাহলে সমান করতে গেলে কি করতে হবে, তুমি বলে দাদা এর সঙ্গে 3 গুণ করে দাও, সরি 2 গুণ করে দাও, এর সঙ্গে 2 গুণ করে দাও, এর সঙ্গে 3 গুণ করে দাও, তাহলে কত হয়ে গেল, 42:17 হয়ে গেল, আর 42:58 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস দেখো, সিম্পল একদম, কত ইজিলি করে ফেললাম তাহলে অঙ্কটা। তাহলে 42, ও গুণ আচ্ছা, আচ্ছা এখানে গুণ করতে হতো, যেহেতু একে 3 গুণ করেছি, একে গুণ করতে 3 × 51 হবে, হ্যাঁ ঠিক। তাহলে 42 আর 51 এর ডিফারেন্স কত পাচ্ছি, 9। ওকে, আর এর ডিফারেন্স কত পাচ্ছি, কত, 16। তাহলে 16 না, না 8, আচ্ছা 8, 16 না 8, 16, যে 8 কে বললো, 16ই তো। দাঁড় গাদা, কি সমান করলাম আমি,
কিন্তু অঙ্কই বুঝতে পারোনি, কিন্তু অঙ্কই বুঝতে পারোনি তার মানে। আচ্ছা, এটা আমি কেন সমান করলাম বলো তো? কারণ আসল তো একই পরিমাণ, আসলটাকে সমান করলাম, তাহলে আসলটা সমান করার জন্য আমি সমান করেছি। তাই 42 টাকা আসল আমার, আর এটা হচ্ছে 13.5 বছরে একান্ন একান্ন সুদ আসল। আর এটা কত সেটা অ্যান্সার করতে হবে। তার মানে বলতে পারি কি, 9 টাকা যখন আমার সুদ হচ্ছে তখন আমার সময় লেগেছে 13.5। তাহলে এখন আমার সুদ কত হলো? 16 টাকা। এই 16 মানে কত? এটুকু করলেই অ্যান্সার, কিচ্ছু নেই। কাটাকুটি করো, এটাকে কাটলে কত আসে, পয়েন্টে তুলে দাও, এখানে 10 দিয়ে দাও। তাহলে এখানে কি 9 15, ঠিক। এখানে যদি কাটি, 5 2 10, 3 5 15, 2 দিয়ে কাটলে 8, তাহলে 3 8 24 বছর। অপশন নম্বর বি। খুব সুন্দরভাবে করানোর চেষ্টা করলাম, করেও দিলাম। বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে হবে। নেক্সট নেই। এই ছিল অঙ্ক। ওই ভবেশের অঙ্কটাই, আমার স্ক্রিনটা একটু ছোট ছিল তো এখানে একটু ক্যালকুলেশন করে দিয়েছি, বাদ বাকি সব ঠিক আছে। ঠিক আছে, যারা ভবেশ